তাহলে আমাদের তো মানে দুইটা টার্গেট ছিল যে আমরা কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলবো আর মাইক্রোসফট প্রজেক্ট নিয়েও আমরা আগাবো। সো মাইক্রোসফট প্রজেক্ট বলতে গেলে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট অনেক কথাই বলা হবে, যেমন এর আগের দিন আমি বলছি, এবং আমরা যে 10টা নলেজ এরিয়া নিয়ে কথা বলেছিলাম, তাই না? 10টা নলেজ এরিয়া। সো আমি মোটামুটি সবগুলো নলেজ এরিয়া নিয়ে একটু একটু করে আলোচনা করব, আর স্পেশালি আলোচনা করবো হচ্ছে স্কোপ, টাইম এবং বাজেটিং নিয়ে, যেটার সাথে ডাইরেক্টলি এমএস প্রজেক্টের রিলেশন আছে। তো গতকাল আমরা জাস্ট ইয়াগুলো দেখেছিলাম আর কি, যে ইউজার ইন্টারফেস, তারপরে খুবই প্রাথমিক জিনিস। আজকে আমরা আসলে মাইক্রোসফট প্রজেক্ট শুরু করার আগে আমাদের একটা বিশেষ কনসেপ্ট আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা অনেক সময় একদম হার্ট বলি আর কি। ওটার উপর বেস করে স্কোপ, টাইম, বাজেট, কোয়ালিটি সবকিছুই ওটার উপর ডিপেন্ড করে, এবং সেটাকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় ওটাকে বলি হচ্ছে WBS, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বলি। আমরা অনেকেই জানি এটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ঠিক আছে, এটা আসলে আমরা যে ধরনের প্রজেক্ট করি না কেন, সব প্রজেক্টে কিন্তু আমরা কোনো কিছু যদি একবারে করতে পারি না, তাই না? আমরা আসলে ছোট ছোট ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করি প্রজেক্টটা ম্যানেজ করার জন্য। আসলে ইনফ্যাক্ট আমরা যে কোনো কাজই করি না কেন, অ্যাজ এ হোল তো করি না, আমরা ছোট ছোট স্টেপ করি। তো প্রজেক্টও সেম বিষয়, যে প্রজেক্ট তো একটা বড় জিনিস। যেমন একটা যদি এক্সাম্পল দিই, যে কেউ কেউ তো আসলে তাজমহল একদিনে এসে কেউ বসে দিয়ে যায় না, যে ডিজাইন এইটা, হ্যাঁ, এবং এটা অনুযায়ী আমরা বসে দিলাম, সেটা কেউ করে যায় না। বা পিরামিড কেউ এসে বসে দেয়, এটা কিন্তু স্টেপ বাই স্টেপস হয়েছে। এবং যে আমরা জানি যে তাজমহল বানাতে প্রায় 22 থেকে 23 বছর সময় লেগেছে। সো আমাদের সব প্রজেক্টে কিন্তু আমরা প্রজেক্টকে ম্যানেজ করার জন্য ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করি। হ্যাঁ, আমাদের বাচ্চাদের যে লেগো খেলে না, লেগো দিয়ে গাড়ি বানায়, বাড়ি বানায়, রাস্তা বানায়, তারপর রোবট বানায়। সো এই লেগো গুলো কিন্তু একটা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলোকে আমরা অ্যাড করে ফাইনাল স্ট্রাকচারটা তৈরি করছি। সিমিলারলি একটা প্রজেক্ট তো কি করতে হবে, আমাদেরকে আসলে আগে ব্রেকডাউন করে করে ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করতে হবে, যাতে আমরা সেই কম্পোনেন্ট গুলোকে সহজে ম্যানেজ করতে পারি। কারণ হোল অ্যাজ এ হোল এটা ম্যানেজ করা টাফ। তো সেখান থেকে আসলে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার শব্দটা আসছে, সেই ব্রেকডাউন থেকে। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, টোটাল প্রজেক্টের ওয়ার্কটাকে আমরা ব্রেকডাউন করে একটা সিম্পল স্ট্রাকচারে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে আমরা ইজিলি এক একটা কম্পোনেন্ট ধরে কাজ করতে পারি। তো এটাকে যদি আমরা খুব সিম্পলিফাইড ভাবে ড্র করি একটু, তাহলে সবার উপরে থাকবে হচ্ছে প্রজেক্ট, হ্যাঁ, তার নিচে থাকবে হচ্ছে আমাদের ডাব্লিউবিএস কম্পোনেন্ট। সেটা বড় কম্পোনেন্ট হবে, তার নিচে আবার ছোট কম্পোনেন্ট হবে, এইভাবে আর কি। এবং সব শেষে থাকে হচ্ছে ওয়ার্ক প্যাকেজ ডাব্লিউবিএস এর নিচে, এবং সব শেষে থাকে ওয়ার্ক প্যাকেজের মধ্যে থাকে হচ্ছে টাস্ক অথবা অ্যাক্টিভিটি। সো আমরা যদি একটু নিচ থেকে উপরের দিকে যাই, তার মানে একটা ওয়ার্ক প্যাকেজের আন্ডারে অনেকগুলো টাস্ক থাকে, আবার একটা ডাব্লিউবিএস এর আন্ডারে অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ থাকে, আর একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো ডাব্লিউবিএস থাকে, বড় বড় কম্পোনেন্ট থাকে। আবার অনেক বড় প্রজেক্টে এই ডাব্লিউবিএস এর আন্ডারে আরো ছোট কম্পোনেন্ট থাকবে। এরকম হায়ারার্কিক্যাল করে আমরা প্রেজেন্ট করি। যেমন আমি যদি একটা ছবি দেখাই এখানে, তাহলে মনে আর ক্লিয়ার হবে যে আসলে জিনিসটা কি ধরনের। ছবিটা আগে দেখি, এটা স্টপ করছি। আচ্ছা দেখেন, আমি আবার স্ক্রিন শেয়ার করি।
অলরাইট, এটা কি শাবাব কি তুমি জয়েন করলা 683? আচ্ছা রবি এখন আচ্ছা, এই যে আমি এই ফিগারটা দেখাতে যাচ্ছিলাম, ফিগার দেখেন এখানে সিম্পল, যে আমরা আসলে প্রজেক্টে কি করতেছি, এটা হচ্ছে একটা হোম কনস্ট্রাকশন প্রজেক্ট। সেটাকে আমরা লেভেল 1 ছিল আমাদের প্রজেক্টটা, হ্যাঁ প্রজেক্টটা, সেটাকে আমরা ছোট ছোট কম্পোনেন্টে ব্রেকডাউন করতেছি, মোবিলাইজেশন, ফাউন্ডেশন, স্ট্রাকচার, ল্যান্ডস্কেপিং, প্রজেক্ট ক্লোজ আউট। ঠিক আছে, আবার সবগুলোকে ব্রেকডাউন করা হয়নি, ছোট্ট একটা ব্রেকডাউন করছি স্ট্রাকচারটাকে, সেই স্ট্রাকচারটাকে আবার 4টা ভাগে ব্রেকডাউন করছি। এভাবে যদি প্রতিটা ব্রেকডাউন করি তাহলে বিশাল হবে। সো আবার এরপরে আবার শুধু ইন্টেরিয়রকে ব্রেকডাউন করা হচ্ছে, ইন্টেরিয়রকে। ঠিক আছে, এবং সেটাতে আমরা দেখতেছি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ড্রাইওয়াল, ডেকোর। ঠিক আছে, সো আমরা কি করলাম, এই যে প্রজেক্টটাকে আসলে প্রথমে মেজর কম্পোনেন্টে ব্রেকডাউন করলাম। ঠিক আছে, তারপরে আবার প্রতিটাকে আবার তার চেয়ে একটু ছোট কম্পোনেন্টে ব্রেকডাউন করছি। হ্যাঁ, এবং এইভাবে প্রতিটারই কিন্তু, এই যে এটা একটারে শুধু ব্রেকডাউন দেখাচ্ছি, এইভাবে কিন্তু প্রতিটারই ব্রেকডাউন হবে। তারপর আমি আবার ইন্টেরিয়রে আরো একটা লেভেলে ব্রেকডাউন করলাম। ঠিক আছে, প্লাম্বিং, ড্রাইওয়াল, ডেকোর। এবং এখানে কিন্তু কাজ এখনো নাই, কোনো কাজ এখনো নিয়ে আসি নাই। প্ল্যানিং করতে কি কি কাজ করবো আমরা সেটা কিন্তু নাই। যে লেভেলে এসে আমরা আর কোনো চাইল্ড থাকে না যেটার, সেটাকে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ, সেই লেভেলটাকে। ঠিক আছে, সো আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল নেই, আমি হোয়াইট বোর্ড নিয়ে আসি। ওই যে আমরা গত ক্লাসে বলতেছিলাম যে আমরা যদি একটা ইভেন্ট ম্যানেজ করতে চাই, সেম অ্যানুয়াল পিকনিক বা যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, সো ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের নাম আমাদের। এটাকে যদি এখন আমরা প্রথম কাজ হচ্ছে এটাকে ডাব্লিউবিএস এর মেজর কম্পোনেন্ট বানানো, আইডেন্টিফাই করা যে আমাদের কি কি মেজর কম্পোনেন্ট আছে, যেটা না হলে এই ইভেন্টটা হবে না। সে ধরেন আমরা একটা ইয়ারলি কনফারেন্স করতেছি, যেখানে অনেকগুলো পেপার পড়া হবে, রিসার্চাররা পেপার জমা দিবে এবং স্পিকার থাকবে যিনি কথা বলবেন, আবার একজন চিফ বা গেস্ট, মেইন গেস্ট একজন থাকবেন, আবার অনেক পার্টিসিপেন্ট থাকবে। ঠিক আছে, সো এরকম একাডেমিক কোন একটা কনফারেন্স যদি করতে চাই, তাহলে কি কি আসলে কম্পোনেন্ট থাকবে এখানে? তাহলে ফার্স্ট লেভেলে আমাদের চিন্তা করতে হবে, এক নম্বর চিন্তা হচ্ছে যে পার্টিসিপেন্টস, কারা কারা পার্টিসিপেন্টস। আর একটা চিন্তা হচ্ছে আমাদের স্পিকারস, কারা কারা প্রবাবল স্পিকার উইথ গেস্ট স্পিকার। তারপরে আরেকটা মেজর কনসার্ন কি হবে যদি আমরা ব্রেকডাউন করি আনভ্যালু ম্যাচ, মানে সরি ওই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টটাকে। আরেকটা কম্পোনেন্ট লাগবে হচ্ছে আমাদের ভেন্যু, তাই না? কোন ভেন্যুতে আমরা করব, ভেন্যু লাগবে। তারপর আরেকটা হতে পারে ট্রান্সপোর্ট। ঠিক আছে, যে পার্টিসিপেন্ট কিংবা স্পিকারদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। এর সাথে আরেকটা থাকবেই, সেটা হচ্ছে যে আমরা কিছু ফুডের ব্যবস্থা করব, ফুডের ব্যবস্থা করব। ঠিক আছে, এর সাথে আর কি থাকতে পারে? এর সাথে আরেকটা থাকা উচিত ইভেন্ট। আমরা যে ইভেন্টটা করব তার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হবে আসলে, সেই ইভেন্ট শিডিউলিংটা একটা থাকতে পারে, ইভেন্টের শিডিউলটা। আচ্ছা, তাহলে আমরা এই যে কম্পোনেন্টগুলো ব্রেকডাউন করলাম, হ্যাঁ, আমরা জাস্ট বোঝার জন্য করব। আসলে প্র্যাকটিক্যালি যখন আমরা ব্রেকডাউনটা করব তখন আসলে আরো সিরিয়াসলি করতে হবে যাতে কোনো কিছু মিসিং না হয়। আচ্ছা, এখন আসেন পার্টিসিপেন্টকে যদি আমরা আরেকটু ব্রেকডাউন করতে চাই তাহলে কি করা যায়? একটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে একাডেমিক পার্টিসিপেন্ট থাকবে, একাডেমি থেকে আসবে একাডেমি। একটা আসবে আমাদের ইন্ডাস্ট্রি থেকে, আমরা চাচ্ছি ইন্ডাস্ট্রি থেকে কিছু পার্টিসিপেন্ট আমরা চাই। ঠিক আছে, এইভাবে যদি আমি স্পিকার বলি তাহলে স্পিকার হতে পারে যে একাডেমিক কিছু স্পিকার আমি চাই, আবার ইন্ডাস্ট্রিতে কিছু স্পিকার চাই। আরেকজন আমি চাচ্ছি চিফ গেস্ট, যিনি হয়তো গভর্নমেন্ট বডি থেকে কেউ হবে না, কোনো এমপি বা প্রতিমন্ত্রী এরকম কিছু। সো এই যে এরকম আমি ভাগ করলাম। ঠিক আছে, এইভাবে প্রতিটা আমি ভাগ করতে পারি। ফুডও এরকম হতে পারে যে ফুডটা আমরা কিভাবে ব্রেকডাউন করবো, ভেন্যু ব্রেকডাউন হতে পারে। সো এখন দেখেন যে আমরা যে পার্টিসিপেন্টকে ব্রেকডাউন করলাম, আমি একটা একটু নিচে যাব, ভিতরে যাব। পার্টিসিপেন্টের মধ্যে আমরা দুইটা ভাগ পাচ্ছি, একটা হচ্ছে একাডেমিশিয়ান যারা একাডেমি থেকে আসবে, আর হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে আসবে। তাহলে এর নিচে কি আর ব্রেকডাউন করার দরকার আছে? আর কোনো কম্পোনেন্ট ব্রেকডাউন করার দরকার আছে যে আমি একাডেমির নিচে আরো ব্রেকডাউন করব? হতে পারে না। যেমন হতে পারে যে আমরা চাচ্ছি যে জাস্ট কিছু স্টুডেন্ট থাকবে,
যারা জাস্ট নর্মাল স্টুডেন্টস, আবার একটা চাচ্ছি আমরা রিসার্চার, ইয়াং যারা রিসার্চ করতেছে, আবার আমরা চাচ্ছি কিছু ফ্যাকাল্টিও আসবে গ্রিন ইউনিভার্সিটি। সো ফ্যাকাল্টি যারা রিসার্চ করেন, ইয়াং রিসার্চ করছেন, আর জাস্ট জেনারেল স্টুডেন্ট। আমরা কিন্তু এইভাবে ব্রেকডাউন করতে পারছি, তাই না? এখন দেখেন ব্রেকডাউন করার সময় একটা কথা মনে রাখতে হবে, আসলে ব্রেকডাউন করার মানে এটা না যে আমরা এখানে ব্রেকডাউনই করতে থাকবো, মানে হোয়ার ইজ দ্য এন্ড, এন্ডটা কোথায়, শেষ কোথায়। তো ওটার জন্য মাথায় রাখতে হবে যেখানে আমরা যে জায়গায় ব্রেকডাউন করে দেখবো যে এর চেয়ে আসলে ব্রেকডাউন করলে মাইক্রো ম্যানেজ করতে হবে। আসলে আমরা ব্রেকডাউনটা কেন করছি? যাতে বেটার ম্যানেজমেন্ট করতে পারি। এখন মাইক্রো ম্যানেজমেন্ট ইজ নট গুড। আজকাল মাইক্রো ম্যানেজমেন্টের পক্ষপাতীও কেউ না, আমরা সবাই এম্পাওয়ার করতে চাই। সেলফ অর্গানাইজ টিমকে পছন্দ করি, যারা নিজেরাই সেলফ অর্গানাইজ হয়, নিজেরাই সেলফ ম্যানেজড হয়, তারাই আসলে সবচেয়ে বেস্ট প্রোডাক্টিভিটি তাদের মধ্যে থাকে আর কি। তাহলে আমি আসলে ওই পর্যন্ত ব্রেকডাউন করবো যে যার নিচে করলে আসলে আমার মাইক্রো ম্যানেজমেন্ট যাতে করতে না হয়, এক। 2 নম্বর হচ্ছে ব্রেকডাউনটা করে শেষ যে স্টেজে আমি চলে গেলাম, এটা কিন্তু এখন চাইল্ড তৈরি করে আমি করছি, আর কোনো চাইল্ড নাই। যেটা চাইল্ড নাই সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্যাকেজ। এটাকে আর ব্রেকডাউন করি নাই, কোনো চাইল্ড নাই। আর বাকি সবগুলি কিন্তু এটা হচ্ছে মেজর কম্পোনেন্ট, তার নিচে আবার 2টা সাব কম্পোনেন্ট। তার মানে এটা যদি প্যারেন্ট হয় তাহলে এটা কিন্তু 2টা চাইল্ড, চাইল্ড 1 চাইল্ড 2, ঠিক না? এখানে যদি একটা প্যারেন্ট হয় তাহলে এটা হচ্ছে চাইল্ড 1 2 3, হ্যাঁ, C1 C2 C3। আর আমি নিচে যাই নাই এটা, কিন্তু এখানে আমরা একদম লাস্ট লেভেল পর্যন্ত চলে আসি, সেটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ লেভেল চলে আসছে। ঠিক আছে, সো এখন দেখেন সব জায়গায় কিন্তু প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখছি। এবং তার মানে কি, এই যে এটা যদি প্রজেক্ট হয় এবং প্রজেক্ট যদি প্যারেন্ট হয় তাহলে কি হবে, এই বাকি 5টা তার মেইন চাইল্ড, আর পরে গুলো গ্র্যান্ড চাইল্ড, তারপর আরো চাইল্ড হচ্ছে আর কি, গ্র্যান্ড চাইল্ড হচ্ছে। সো তার মানে এই এখন দেখেন এই যে ব্রেকডাউনটা করতেছি, এখানে একটা চমৎকার একটা রুল আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের বইয়ে পাওয়া যায়, সেই রুলটার নাম হচ্ছে 100% রুল। সিনেমা দেখছেন 100% লাভ? অনেকদিন গানটা খুব চলতো, 100% লাভের গান, এখন আর চলতেছে না। তো এই যে পুরান হয়ে গেছে। হ্যাঁ। তো এই যে 100% এর একটা ফর্মুলা আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা মানে এই রুলটাও যদি অ্যাপ্লাই করতে পারেন ডাব্লিউবিএস তৈরি করার সময়, খুবই ইফেক্টিভ। সেটা কি, দেখেন আমরা যে নিচে একটাকে ব্রেকডাউন করে 3টা বানাইছি, এখন আমরা এই যে 3টা ব্রেকডাউন করলাম, এখন আমাকে একটা শুধু কথা বলে যে আমরা যে ব্রেকডাউনটা করতেছি এটা কি প্রজেক্ট ম্যানেজার একা বসে বসে করবে নিজের রুমে কম্পিউটারে, নাকি হি অর শি শুড ইনভলভ এভরিওয়ান? নিজে শুধু প্ল্যান করবে? এটা তো একটা প্ল্যানিং এর কাজ। কিন্তু এটা সম্ভবত যে স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে করবে, মানে মেইন স্টেক হোল্ডার্স, তারপর যারা কন্ট্রিবিউট করতে পারবে, এখানে আগে এক্সপেরিয়েন্স আছে এই ধরনের প্রজেক্টে, আমার টিমের সিনিয়র লোকজন যারা কন্ট্রিবিউট করতে পারবে, এরকম নানান ধরনের সবাইকে নিয়ে আসতে হবে। যারা আসলে কাজে, মেইন কথা হচ্ছে যারা আমার প্রজেক্টের কাজে ইনভলভ হবে তাদেরকে আমি এখানে ইনভলভ করবো। কারণ কি, এই ব্রেকডাউনটা করা মানে কি, এরপরে কিন্তু আমি কাজে চলে যাব এবং কাজটা কিন্তু বিভিন্ন টিমকে আমি অ্যাসাইন করবো। কারণ আমি যদি নিজে তৈরি করে কাউকে অ্যাসাইন করি তাহলে সেটা কিন্তু কি হয়, মানে পুশ টাইপ হয়ে যায়, মানুষ এটা খুব কম পছন্দ করে। হ্যাঁ, কিন্তু আমি যখন সবাইকে ইনভলভ করে সেই যখন ব্রেকডাউনটা করবে, তখন কিন্তু আমরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট এই শব্দটা ইউজ করি, বাই ইন পাওয়া যায়। বাই ইন মানে কি, বাংলা কি এটা? বাই ইন, বাই ইন এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে অ্যাক্টিভ সাপোর্ট। হ্যাঁ, অ্যাক্টিভ সাপোর্ট আমরা ইনশিওর করতে পারি টিমে, কারণ সবাই মিলে ব্রেকডাউন করছি, ফলে যে ব্রেকডাউন করছে সে ওখানে আছে। এবং আরেকটা খুবই চমৎকার বিষয় হচ্ছে, যদি কোনো কারণে ফেল করি তাহলে কি হবে, এটার জন্য সবাই রেসপন্সিবল। এটা কিন্তু একটা টিমের কাজ, যে আমরা ফেল করলে আমরা নিজেরাই ওন করবো এটা, আবার সাকসেস করলে সেটাও নিজেরা ওন করবো। সাকসেস হলে শুধু প্রজেক্ট ম্যানেজার বলবো যে আমি সবচেয়ে ভালো কাজ করছি, আমি লিড না দিলে তো হতোই না, এরকম কথা বলা যাবে না আর কি। বরঞ্চ টিমকে আগে দিতে হবে যে হ্যাঁ টিমের জন্য আসলে আমি পারছি, আমরা পারছি, আমি না। সো দেখেন 100% রুল মানে হচ্ছে আমাদেরকে যখন আমি একাডেমি থেকে ভাগ করে আরো 3টা কম্পোনেন্ট তৈরি করলাম, তখন খেয়াল করতে হবে যে কোনো কিছু মিসিং হচ্ছে কিনা, কোনো কম্পোনেন্টকে বাদ গেল যেটা আমার আসল টার্গেটটা অ্যাচিভ করতে, হ্যাঁ মানে একটা সাকসেসফুল ইভেন্ট করতে চাই আমি, সেটা ঠিকমতো হবে কিনা, সেই আউটকাম বা রেজাল্ট আমি পাবো কিনা, কোনো কম্পোনেন্ট কি বাদ যাচ্ছে?
সো এই 100% মানে হচ্ছে এই তিনটা মিলে যাতে আমার এই যে একাডেমি যেটা আমি চিন্তা করেছি সেটা যাতে 100% অ্যাচিভ হয়, কোনো কিছু যাতে বাদ না যায়। আমি যদি কোনো একটা কম্পোনেন্ট এখানে বাদ দিয়ে দিই, মিসিং করে ফেলি, তার মানে কিন্তু 70% একাডেমি আমি ধরতে পারবো বা এটা একটা টার্গেট অ্যাচিভ করতে পারবো, বাকি 25% পারবো। এটা কিন্তু আলটিমেটলি গিয়ে টোটাল প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে, কাস্টমার স্যাটিসফ্যাকশনে, প্রোডাক্টের কোয়ালিটিতে, সবকিছুতে ইম্প্যাক্ট ফেলবে। সো আমি ইভেন্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে সেম হবে। তার মানে এটা যদি এভাবে যদি ব্রেকডাউন করি আমরা, যে আমি যখন চাইল্ড তৈরি করবো তখন যাতে কোনো কম্পোনেন্ট মিস না হয়, 100% রূপটা আমি এখানে অ্যাপ্লাই করছি, তাহলে এই তিনটা হলে আমার যাতে এই একাডেমি প্যারেন্টটা 100% অ্যাচিভ হয়। আবার ধর এটা আমি আর ব্রেকডাউন করিনি ইন্ডাস্ট্রি, সেটাও ব্রেকডাউন করতাম, যদি এরা যাতে 4টা-5টা কম্পোনেন্ট থাকতো, তাহলে সবগুলো মিলে যাতে 100% অফ এটা অ্যাচিভ হয় যখন এই 4টা আমি করে ফেলবো। আর এই দুটো যদি আমি 100% করে ফেলতে পারি, দ্যাট মিনস ইট শুড কমপ্লিট 100% অফ পার্টিসিপেন্টস। ঠিক আছে, এভাবে অন্যগুলো যদি আমি বটম আপ থেকে উপরে যেতাম, এভাবে 100% কমপ্লিট করে, তাহলে আমি যদি এটার 100% পাই, কমপ্লিট করি, এটার 100%, এটার 100%, তার মানে কি আলটিমেটলি আমরা কিন্তু প্রজেক্টে 100% অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, আর এখানে কোনো একটা জায়গায় মিসিং হওয়া, ভুলে যাওয়া বা আমরা চিন্তা করে বের করতে পারি নাই, তখনই কিন্তু প্রজেক্টের রিস্ক জেনারেট হবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন বা প্রোডাক্টের কোথাও ডিফেক্ট হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে মানে 100% রুল। আচ্ছা, আমরা অনেক সময় কিন্তু যখন এই যে এরকম ডাব্লিউবিএস তৈরি করি, ডাব্লিউবিএস অনেকভাবে প্রেজেন্ট করা যায়। সবচেয়ে বেশি যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে হায়ারার্কি ট্রি, যেটা আমরা এখানে দেখতেছি, ট্রি স্ট্রাকচার। আর এছাড়া আরেকটা সবচেয়ে বেশি আমরা ডকুমেন্টেশন ইউজ করি, সেটা হচ্ছে আপনার আউটলাইন করা। আউটলাইন করা মানে কি বুঝছি আমরা? ওই যে ওয়ার্ডে আউটলাইন করা যায় না, ট্যাব দিয়ে দিয়ে, যে আমি প্রজেক্টের নামটা উপরে লিখলাম, তারপরে আমি ট্যাব দিলাম, একটা ট্যাব দিয়ে যে উপরের এই 4টা নাম লিখলাম। ঠিক আছে, ট্যাব দিয়ে দিয়ে, তারপরে এটা নিচে যেহেতু এই দুইটা, তাহলে এর নিচে আবার এই দুইটা লিখলাম। এই যে এটাকে আমরা বলে আউটলাইন করা। এটা আসলে আমরা ডকুমেন্টেশন সবচেয়ে বেশি ইউজ করি। আপনারা এটা ইউজ করছেন কিনা জানি না, কিন্তু এটা ছাড়া তো আর কাজই হবে না, কারণ এটা সব জায়গায় লিখতে হয়, করতে হয়। হ্যাঁ, সো ডকুমেন্ট এটা থাকে। সো এই যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখছি, এবং এটা আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি। এখন এখানে প্রজেক্টে অনেক সময় আমরা এখানে 1.0 একটা কোডও ইউজ করি, সবগুলোকে ইউনিক আইডেন্টিফিকেশন দেওয়ার জন্য। টপে বলি 1.0, আর এখানে আমরা বলি হচ্ছে 1.1, এটা 1.2, এভাবে 1.6। আর এখানে কি হচ্ছে, এটাকে যখন আমরা ব্রেকডাউন করতেছি তাহলে হচ্ছে 1.1.1 হচ্ছে, তাই না? আর এখানে কি হচ্ছে তাহলে 1.1.2 হচ্ছে, রাইট? সো প্রতিটা কিন্তু আমরা একটা কোড ইউজ করি, ইউনিক কোড। এটা কারোটার সাথে কারোটা ম্যাচ করবে না, কারণ আলাদা একটা। এটাকে বলা হয় WBS কোড। ঠিক আছে, এটা আসলে সব প্রজেক্ট ম্যানেজমেন্ট বইয়ে এটাকে বলা হয় WBS কোড, বা আরেকটা নাম বোধহয় আছে অ্যাকাউন্টিং কোড বা এরকম কিছু একটা নাম আছে। সো WBS কোডটা সবচেয়ে জেনারিক নাম আর কি, WBS কোড। সো আমরা মাইক্রোসফট প্রজেক্টে দেখবো যে WBS কোডটা অটোমেটিক্যালি জেনারেট হয়, আমরা নিজেরা দেখবো যে করব। আচ্ছা, এখন আমি দেখেন এখানে একটা খুবই মানে ম্যাসিভ একটা কনসেপ্ট আছে, যেটার উপরে বেস করে আমি বলছিলাম যে WBS যদি ঠিক মতো হয়, তারপর আমরা প্রজেক্টের বাজেটিং, শিডিউলিং, হ্যাঁ, সবকিছু ঠিক মতো হবে, কোয়ালিটি সব ঠিক মতো হবে। সেটা কিভাবে, সেটা এখন আমরা একটু দেখি। এখন দেখেন আমরা এখানে একটা নিয়েছি যে আমার লাস্টের এটা হচ্ছে স্টুডেন্টস, হ্যাঁ, পরেরটা হচ্ছে আমার রিসার্চার, আর হচ্ছে ফ্যাকাল্টিজ। ঠিক আছে, তাহলে আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের জন্য মনে হয় এর চেয়ে বেশি দরকার নেই, যেটা আমি বললাম এটাই। এর মধ্যে একটা কনসেপ্ট আমরা একটু আছে, সেটা হচ্ছে যে ধরেন আমরা প্রজেক্ট করতে গিয়ে কিন্তু অনেক সময় কিছু কিছু প্রজেক্টে একদম এন্ড টু এন্ড প্ল্যান করতে পারি না। হ্যাঁ, কেন পারি না? তার মানে কিছু ধরেন এই 3-4টা আউটপুটের উপর ডিপেন্ড করতেছে যে আর নেক্সট স্টেপস গুলো কি হবে আসলে। তখন আমরা কি করি, আমরা বলি যে তাহলে এই কয়েকটা আমরা ডিটেল করি, যেটা নিয়ার টার্ম আছে, একদম ডিটেল প্যারেন্ট চাইল্ড চলে যাই। আর যেটা এখন আমরা করতে পারছি না, আমাদের এমপিরিক্যাল ডাটার উপর ডিপেন্ড করবে, সেটা আমরা কি করি, সেটা আসলে আমি একজনকে কো-হোস্ট বানিয়ে দিই না, কারণ অনেকে মাঝখানে ঢুকতেছে, তো মানে বেটার হয়।
কাকে ইয়াকে বানিয়ে দেবেন, তো আপনাকে কোর্স বানিয়ে দিলেন, কেউ যদি মাঝখানে আসে তাহলে আপনি জাস্ট ইমপ্রুভ করে নিন। ওকে, সো ওইটাকে আমরা কি বলি, প্ল্যানিং কম্পোনেন্ট বলি। এটা উপরের লেভেলেই থেকে যায়, আমরা এটাকে উপরের লেভেলে বা সেকেন্ড থার্ড লেভেলে আছে, আমরা একদম ডিটেলে যেতে পারি নাই, কারণ ওটা আমরা এখন ডেটা বা ইনফরমেশন জানি না। এরকম অনেক প্রজেক্ট হতে পারে, সব প্রজেক্টে। সো তখন সেটাকে আমরা বলি প্ল্যানিং কম্পোনেন্ট, তার মানে ওটা আসলে রিকোয়ার্স মোর প্ল্যানিং, এখন আমরা ফুল প্ল্যানিং করতে পারি না। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, আমি বলতেছিলাম যে এখানে আমরা একদম লাস্ট লেভেলে চলে আসছি, যেটাকে বলতেছে ওয়ার্ক প্যাকেজ, এবং এইটার তিনটা ভাগ দেখতেছি, স্টুডেন্ট, রিসার্চার এবং হচ্ছে ফ্যাকাল্টিজ। আমি সবগুলোকে মুছে ফেলছি, মুছে ফেলার আগে সেভ করে রাখি যাতে সব আপনাদের সাথে শেয়ার করতে পারি পিডিএফ ফাইলটা। অলরাইট, ক্লিয়ার অল ড্রয়িংস। তাহলে আমি কি করলাম, আমরা কিন্তু এরকম জায়গায় ছিলাম, আমরা ছিলাম স্টুডেন্টসকে আমাদের কালেক্ট করতে হবে, রিসার্চার এবং হচ্ছে ফ্যাকাল্টিজ। ঠিক আছে, এখন আমি কিন্তু এগুলো বলছিলাম যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সব ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ শব্দের অর্থ কি, আমরা যখন কোনো প্যাকেজ বলি তার মানে কি, তার ভিতরে অনেকগুলো জিনিস আছে, জিনিস হওয়ার কারণে আমরা প্যাকেজ বলি। যেমন মোবাইল যখন কেনা হয় তার সাথে একটা প্যাকেট থাকে না, সেখানে মোবাইল ডিভাইস থাকে, ব্যাটারি থাকে, সাউন্ড এরিয়া থাকে, অনেক কিছু থাকে, কিন্তু ছোট ছোট জিনিস সব মিলে একটা প্যাকেজ। আমি ওয়ার্ক প্যাকেজ বলতেছি মানে কি, যে আমি কিন্তু এখনো কাজে যাই নাই, আমি বলতেছি এটা হচ্ছে ওয়ার্কের প্যাকেজ। আমাকে কাজগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কি কি কাজ করলে এই ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারি হবে। আমরা যে ডাব্লিউবিএস বলতেছি ওয়ার্ক প্যাকেজ স্ট্রাকচার, এবং এটা আসলে ডেফিনেশন হচ্ছে ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন অফ দা হোল প্রজেক্ট, ডেলিভারেবল ওরিয়েন্টেড। এবং এই জন্য কিন্তু আমি সব নামগুলো একটু ইউজ করার চেষ্টা করছি নাউন এবং জিরান টাইপ। হ্যাঁ, স্টুডেন্টস, রিসার্চার, ফ্যাকাল্টিজ, সো নাউন বা জিরান, আমি কিন্তু ভার্ব ইউজ করি না। এখন আমি ওয়ার্ক প্যাকেজকে যখন ব্রেকডাউন করে কাজে যাব, হ্যাঁ সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কাজগুলো আইডেন্টিফাই করতে হবে আমাদের। এখন স্টুডেন্টকে আমরা কালেক্ট করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে, সবাই একটু বলেন দেখে কি কি কাজ করা উচিত, যাতে ধরেন আমরা চাচ্ছি যে যাতে মিনিমাম বড় একটা আমরা অ্যারেঞ্জ করতে চাচ্ছি যে 300-400 যাতে বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা জয়েন করে এখানে। ঠিক আছে, ধরেন আমাদের টার্গেট 400 তাহলে কি কি কাজ করা উচিত এর জন্য? ক্যাম্পাসে স্যার অ্যানাউন্সমেন্ট করা যেতে পারে। তাহলে অ্যানাউন্সমেন্ট না, অ্যানাউন্স বা এটা কি বলবো আমরা, ভার্ব দিয়ে শুরু করা যায় এটাকে, সবগুলো এখন আমরা ভার্বে যাব, ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু করব। অ্যানাউন্স করতে পারি না, অ্যানাউন্স এট অল ক্যাম্পেইন, অল বা আমাদের টার্গেটের ধরেন 30-40 ইউনিভার্সিটি, সেখানে আমরা ক্যাম্পেইন অ্যানাউন্স করবো, বা আরো ভালো কোনো ওয়ার্ড আছে কিনা, যাই হোক। আচ্ছা এরপরে কি করতে হবে, এটা একটা কাজ হলো। অনলাইনে স্যার যে প্রমোশনাল যে প্রমোশনাল যে ওয়ার্ক আছে এটা করা যেতে পারে। তাহলে অনলাইনে মানে প্রমোটিং অনলাইন ইভেন্ট খোলা যেতে পারে আর কি, প্রমোটিং অনলাইন করা যেতে পারে। তারপর রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ টেস্ট করতে হবে, তাই না? ওপেন একটা ওয়েবসাইট অবশ্যই বানাতে হবে, আজকাল না এটা ছাড়া তো হয়ই না। তারপর রেজিস্ট্রেশন একটা ফর্ম তৈরি করতে হবে। সো আমরা ধরুন একটা রেজিস্ট্রেশন পেজ উই হ্যাভ টু ক্রিয়েট রেজিস্ট্রেশন পেজ। ঠিক আছে, এটা একটা থাকবে। তারপর আর কি কি থাকতে হবে স্টুডেন্ট কালেক্ট করার জন্য? বাল্ক এসএমএস সেন্ড করা যেতে পারে। হ্যাঁ, সেন্ডিং বাল্ক এসএমএস, সেন্ডিং বাল্ক এসএমএস। আমরা সবই কিন্তু ভার্ব দিয়ে শুরু করবো, অ্যাকশন ভার্ব দিয়ে, কাজ যাতে বোঝায়। তারপর আর কি করতে পারি, তারপরে এখন আমরা যে রেজিস্ট্রেশন গুলো হবে ওটা আমরা ফোন দিয়েছে কনফার্ম করব যে আসলে সবাই জয়েন করছে কিনা, কনফার্মেশন করতে হবে। এবং যদি এটা পেইড হয় তাহলে আবার পেমেন্ট গেটের একটা ব্যাপারটা আবার থাকতে পারে, যদি পেইড হয়। আর ফ্রি হলে তো ফ্রি হলো, কিন্তু কনফার্মেশনটা তো দরকার, যেটা আমরা বলি আরএসভিপি, তাই না? যে কারা কারা আসলে একদম প্রেজেন্ট থাকবে, কারণ আমাদের আসলে টার্গেট হচ্ছে 300-400 জনকে যাতে আমরা করতে পারি। সো এটা আরএসভিপি মানে এটা আসলে কনফার্মিং, আমি লাস্টে লিখতেছি কনফার্ম পার্টিসিপেশনস, কনফার্মিং পার্টিসিপেশনস। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমরা 5-6টা কাজ বের করলাম, বুঝতে পারছি? এই কাজ বের করার সময় এখানে একটু মাথায় রাখতে হবে যে আমি একটু আগে 100% রুল বললাম না, এই কাজ বের করার সময় আপনি 100% রুল অ্যাপ্লাই করেন যদি, তাহলে এটা খুবই খুব ভালো রেজাল্ট হবে। তার মানে কোনো কাজ কি বাদ পড়ে গেল যেটার কারণে আমার এটা ডেলিভারেবলটার কোনো ইনকমপ্লিট থাকবে, আমি অ্যাচিভ করতে পারবো না ডেলিভারেবলটার গোল, হ্যাঁ এই পার্টিকুলার ডেলিভারেবলটা।
এইভাবে কিন্তু আমাকে চিন্তা করতে হবে সবাই মিলে। এবং এই স্টুডেন্টদের নিয়ে যারা কাজ করবে তাদেরকেই বলতে হবে ভাই তোমরা এই কাজ আইডেন্টিফাই করো। প্রজেক্ট ম্যানেজার বলে দিবে না যে এই কাজটা করো, না, তাদেরকেই বলেন কাজগুলোকে আইডেন্টিফাই করতে। কারণ তারাই যেহেতু কাজটা করবে, যারা কাজটা করবে তারাই কিন্তু ভালো জানে যেটা কিভাবে করা উচিত এবং তারা তখন মাথা ঘামাবে, ব্রেন স্টর্মিং করবে। অলরাইট, সো আমি বারবার বলতেছি টিমকে সবসময় ইনভলভ করবে, যত টিম ইনভলভ হবে তত বেটার। অলরাইট, সো এখন আমরা সব কাজগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন দেখেন, মানে চমৎকার যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ক প্যাকেজ ভেঙে সব কাজ বের করে নিয়ে আসলাম। ধরলাম যে এই কয়েকটা আমাদের কাজ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কাজ ছিল। এখন আমি একটু অন্য কালার ইউজ করতেছি। আচ্ছা, এখন আমরা দেখেন এই যে প্রথম যে কাজটা ছিল অ্যানাউন্স করা, এই কাজটা করতে কত সময় লাগবে? 1 দিন লাগবে, না 2 দিন লাগবে, না 3 দিন লাগবে? সে আমরা অনেকগুলো ক্যাম্পাসে কোথাও আমরা ফিজিক্যালও যাবো, ধর তা আমরা ধরলাম যে এটা আসলে 15 ডেজের একটা কাজ, ঠিক আছে। তারপরে কি আমরা প্রমোট করবো ওয়েবসাইটে, এটা কিন্তু সময় লাগবে। সে ধর আমরা আগে করছি, ওয়েবসাইট রেডি আছে, জাস্ট আবার কিছু আপডেট করতে হবে, তারপর ধরলাম 5 ডেজ লাগবে, ঠিক আছে। পরের কাজটা ধরেন আবার 3 ডেজ লাগবে, এটা আবার 1 সপ্তাহ, আবার 7 ডেজ লাগবে। আরএসভিপি কনফার্ম করার জন্য আমাদের 3 ডেজ লাগবে। এই যে সময়গুলো আমরা পেয়ে গেলাম, তাহলে আমি যদি সময়গুলোকে খুব সিম্পলি বলতেছি, এত সিম্পল না, আমরা যখন মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করবো দেখবো যে আমরা ক্রিটিক্যাল পাথ ইউজ করতে হবে, যেটা থ্রুতে আসলে সময় বের করা হয়। আমি এখানে সিম্পল বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমি যদি এই এই ওয়ার্ক প্যাকেজটা করার জন্য কি কি কাজ লাগবে এবং কাজ যদি ডিউরেশন পেয়ে যায়, তাহলে কিন্তু আমি ইজিলি বলতে পারি যে স্টুডেন্টের যে জোগাড় করতে হবে আমাদের স্টুডেন্ট কালেকশন বা কনফার্মেশন, সেটা করতে আমার টোটাল আমি যা যোগ করতে করে বলতেছি আর কি, যে 20 দিন, 23, তারপর হচ্ছে 30-33 দিন লাগবে, 33 ডেজ লাগবে, ঠিক আছে। এইভাবে যদি আমি এটাকেও নিয়ে আসতাম এবং ব্রেকডাউন করে কাজগুলোকে বের করতাম এবং ডিউরেশন বের করতাম, তাহলে কি আমি এটা ডিউরেশন পাইতাম না সবগুলো মিলে? তারপর এটারও কিন্তু সেম ভাবে পেতাম, ঠিক আছে, এটা ডিউরেশন পেয়ে যেতাম। এখন সব চাইল্ডের ডিউরেশন পাওয়া মানে কি, আমি কিন্তু যে প্যারেন্ট যেটা ছিল আমি একাডেমি, সেটা কিন্তু আমি পেয়ে গেলাম, একাডেমিক ডিউরেশনটা আমি পেয়ে গেলাম। এইভাবে যদি বটম আপ করে আমরা বাকি সবগুলো বের করি, তাহলে সব বটম আপ করে যখন আমরা যোগ করে ফেলবো বা ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করবো, তখন কি হবে, আলটিমেটলি টোটাল প্রজেক্টে কিন্তু আমি শিডিউল পেয়ে যাবো। সবাই বুঝতে পারছি? সো এইভাবে কিন্তু শিডিউলিংটা তৈরি হয়। স্যার আমার এখানে 2টা কোশ্চেন ছিল স্যার, আপনি শেষ করুন। হ্যাঁ, প্রথম কোশ্চেন হলো স্যার, যে অ্যানাউন্সমেন্টে আমরা 15 ডেজ ধরছি, বাকি যে গুলো আর কি প্রমোশনের জন্য ওয়েবসাইটে ইসের জন্য এসএমএসিং এর জন্য, তো ম্যাক্সিমাম দেখতেছি আমরা অ্যানাউন্সমেন্টে 15 দিন নিচ্ছি, বাকিগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু স্যার প্যারালালি করা যাবে। দেন আমরা ডে কাউন্টটা কিভাবে করব? হ্যাঁ, ওই যেটা আমি বলছি যে আমি সিম্পলি এখানে যোগ করছি, কিন্তু পরে যখন আমরা মাইক্রোসফট প্রজেক্টে করবো ক্রিটিক্যাল পাথ ইউজ করবো এবং রিলেশনশিপ তৈরি করবো, যেটা প্যারালেলি হবে, আমার টাইপিং অনেক কমে যাবে। এখানে আমি সিম্পল বোঝানোর জন্য স্যার যোগ করতেছি। আচ্ছা প্র্যাকটিক্যালি যোগ হবে না। আচ্ছা, আর যে আরএসভিপি যেটা আছে স্যার, যে কনফার্মেশন, সো আমরা এখানে ম্যাক্সিমাম ডেজ দিচ্ছি অ্যানাউন্সমেন্টে 15 দিন। সো ওই অ্যাটলিস্ট 15 দিন পর্যন্ত স্যার যে কনফার্মেশনের ইনফরমেশন যাবে বা কনফার্মেশনের সুযোগ থাকবে। দেন আমরা আরএসভিপির এই ডেটা কি ওই ম্যাক্সিমাম ডে যে কয়দিন হবে অ্যাটলিস্ট সেই কয়দিন রাখবো কিনা স্যার? হ্যাঁ, সেটা রাখতে পারেন, সমস্যা নেই। এটা ডিপেন্ড করবে ওই যে পুরো টিম ডিসাইড করবে আর কি, কোনটা করা উচিত। আমরা লাস্টের 3 দিনে করবো নাকি থ্রুআউট 15 ডেজে করতে থাকবো কনফার্মেশনটা। প্রতিদিন হয়তো 1 ঘন্টা করে ফোন দিলাম, দিয়ে কনফার্ম করবো। আচ্ছা, থ্যাংক ইউ। এটা আমাদের ডিসিশন। আমি এখানে খুব সিম্পল আকারে করার চেষ্টা করছি। মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করলে আমরা তখন ওই সব সিনারিওগুলোকে নিয়ে আসতে পারবো, প্যারালালি হবে বা একই সাথে শুরু হবে, একই সাথে শেষ হবে, এরকম ঘটনা ঘটলে টাইমটা অনেক কমে যাবে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা কিন্তু টোটাল প্রজেক্টের শিডিউল পেয়ে যাচ্ছি। এখন দেখেন আমরা এই WBS থেকে কিন্তু উই ক্যান অলসো ক্যালকুলেট দ্য বাজেট অফ দ্য প্রজেক্ট। কিভাবে? এই যে আমি যে বলতেছি যে এই কাজটা করবো, আমি অ্যানাউন্স করবো, তাহলে অ্যানাউন্স করতে আমার আসলে কোন রিসোর্স ইনভলভ হবে, হ্যাঁ, কোন রিসোর্স লাগবে এবং আমার কি কি ম্যাটেরিয়াল লাগবে। তাহলে 2টা জিনিস, কি টাইপের রিসোর্স লাগবে, রিসোর্স বলতে আমি হিউম্যান রিসোর্স এবং ম্যাটেরিয়াল সবগুলোকে বোঝাচ্ছি, এবং আমার কি কত কোয়ান্টিটির লাগবে।
এই দুটো আমি ইনফরমেশন জানি যে আমি দিলাম হচ্ছে যে 5 জনকে দায়িত্ব দিয়েছি, 5 জন মানুষ, আর বিভিন্ন ম্যাটেরিয়াল হতে ইউজ হবে, এর সাথে আবার কিছু খরচ হবে। মানে খরচ মানে কি, মানে জাস্ট টাকা, যেটা ম্যাটেরিয়ালও না মানুষও না। ধরেন আমি ভিজিট করব বা বাসে যাব বা উবারে যাব, এই যে খরচটা রেন্ট হচ্ছে, তাহলে ডাইরেক্টলি টাকা আর কি, এটা একটা রিসোর্স। সো আমি যদি এখন জানি যে কয়টা ক্যাম্পাসে যাব বা আমি কয়দিন যাব, হ্যাঁ আমি সময়টা জানি, আবার কি কি রিসোর্স লাগবে সেটাও জানি, কি কি ম্যাটেরিয়াল লাগবে তাও জানি, এবং আমি এটা যদি জানি যে আমার রিসোর্সের পার আওয়ারের রেট কত মানুষের বা পার মান্থের রেট কত, এবং আমি যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করতেছি হ্যাঁ সেটার রেট কত, আমি যে উবারে যাচ্ছি রেন্ট সেটার যাওয়া আসা ভাড়া কত, এই যদি আমি রেট জানি, কোয়ান্টিটি জানি এবং সময় জানি, তাহলে কিন্তু ইজিলি আমি গুণ করে যোগ করে কিন্তু পেয়ে যাচ্ছি যে আমার এই অ্যানাউন্সমেন্টে কত টাকা খরচ হবে। ঠিক আছে, সো আমি কিন্তু এটার বাজেট পেয়ে গেলাম যে টোটাল বাজেট কত অ্যানাউন্সমেন্টে, এইভাবে আমি এটারও পেয়ে যাব, এটারও কিন্তু বাজেট পাবো। এভাবে কিন্তু দেখেন আমি যদি রিসোর্স জানি কত কোয়ান্টিটি এবং হ্যাঁ কি টাইপের এবং রেট কত, তাহলে কিন্তু আই ক্যান গেট দ্য টোটাল কস্ট ভ্যালু অফ এই উপরেরটা স্টুডেন্টটা। এইভাবে যদি আমি সব যোগ করতে থাকি তাহলে কিন্তু আমি ফাইনালি গিয়ে টোটাল প্রজেক্টের বাজেট পেয়ে যাব। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এখানে একটা বিষয় জানতেছি যে আমরা যদি কোনো কারণে, আমি বলছিলাম শুরুতেই যে ডাব্লিউবিএসসি যদি কোনো জায়গায় কোনো মিস হয় আপনার 100% রুল, তাহলে কিন্তু এই বাজেটেও কিন্তু আপনার কি হবে, গোলমাল লেগে যাবে, আপনার বাজেটিংটা ঠিক হবে না, ভুল হয়ে যাবে। বাজেট করছিলাম এত, দেখা যাবে খরচ হয়ে গেলে আরো 1.5 গুণ বেশি, কারণ কি এখানে কোনো একটা কিছু মিসিং করছি আমরা। সেখান থেকে তো আমরা বাজেটে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রজেক্টের এবং এই যে আমি পুরো ব্যাপারটা যে করলাম এটা আসলে কি নিয়ে কাজ করতেছি, আমরা প্রজেক্টের স্কোপ নিয়ে কাজ করতেছি, তাই না? স্কোপটাকে তো আমরা ব্রেকডাউন করি। তাহলে এখানে স্কোপও ছিল, এখানে শিডিউলও ছিল, এবং এখানে কিন্তু কস্টও ছিল। এই তিনটা কিন্তু মেইন কম্পোনেন্ট, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম আয়রন ট্রায়াঙ্গেল। আর কোয়ালিটি, আপনি ইচ্ছা করলে প্রতিটা ওয়ার্ক প্যাকেজে কিন্তু কোয়ালিটি এনশিওর করতে পারেন, এই ওয়ার্ক প্যাকেজ বা টাস্ক রিলেটেড করতে পারেন, যে টাস্কে কি কি কোয়ালিটি দেওয়া দরকার, বা আপনি যদি আরেকটু উপর লেভেলে করতে চান এই ওয়ার্ক প্যাকেজে কি কি কোয়ালিটি এনশিওর করতে পারেন সেগুলোকে আপনি আইডেন্টিফাই করেন। ঠিক আছে, তারপর এখান থেকে কিন্তু আমরা চাইলে রিস্ক অ্যানালাইসিস করতে পারি যে এই কম্পোনেন্টে কি কি রিস্ক জেনারেট হতে পারে, কি হতে পারে রিস্ক। ঠিক আছে, আবার এখানে কিন্তু আমরা রিসোর্সেরও প্ল্যান করে ফেলতে পারছি, তাই না? রিসোর্স, মানুষ এবং ম্যাটেরিয়াল, সেটার কিন্তু আমরা প্ল্যানিং পেয়ে যাচ্ছি। সো দেখেন ডাব্লিউবিএস থেকে কিন্তু আমরা অলমোস্ট উই আর গেটিং এভরিথিং অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো এটা যত বেটার হবে, যত ভালো হবে, তত আসলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যানিংটা ভালো হবে। ওকে স্যার, একটা কোয়েরি ছিল আমার একটু, যে আমরা যে স্যার ডাব্লিউবিএস টা করলাম, সেই আপনি যেটা দেখাচ্ছেন এখানে যে স্টুডেন্ট, রিসার্চার এবং ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে, স্যার আমরা যখন ডাব্লিউবিএস করব, তো ডাব্লিউবিএস করার সময় স্যার আমাদের এই চাইল্ড টাস্ক যেটা বলি আমরা ওয়ার্ক প্যাকেজে যদি এখানে এই স্টুডেন্ট যেটা, এটাকে যদি আমরা একটা ওয়ার্ক প্যাকেজ কল্পনা করি, তাহলে স্যার নিচে যে অ্যাক্টিভিটিস গুলো হলো এগুলো কি স্যার ওই প্যাকেজের সাব টাস্ক হবে নাকি? মানে আমি স্যার কেন জানতে চাচ্ছি, জি স্যার, স্যার আমি যেখানে বলতে চাচ্ছি, আমি যখন একজন মানে রেসপন্সিবল কিংবা কোনো রিসোর্স যখন আমি অ্যাসাইন করব, তখন কি স্যার আমি স্টুডেন্টে করব নাকি স্যার হচ্ছে এই যে নিচে যেগুলো পাইলাম যে ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যে প্রমোশনাল কিছু কাজ যাবে, এখানে অ্যাসাইন করবে, কোন জায়গাতে স্যার আমরা অ্যাসাইন করব? আসলে নিয়ম হচ্ছে টাস্ককে অ্যাসাইন করব, কারণ আমরা মানুষকে কাজ করাবো, টাস্ককে অ্যাসাইন করব। এই টাস্কগুলো করলে আসলে এই ওয়ার্ক প্যাকেজ, এটা হচ্ছে একটা ডেলিভারেবল আর কি, সেটা তৈরি হয়ে যাবে। আমরা কাজে সবসময় কাজে ইনপুট করব। তার মানে আমার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে সর্বশেষ প্রান্তটা হচ্ছে নিচে যে টাস্কগুলা আছে এইটা। হ্যাঁ, আর একটু যদি সূক্ষ্মভাবে বলি, আসলে এত সূক্ষ্ম দরকার নেই, তারপর বলতেছি, সেটা হচ্ছে যে আমরা আসলে যখন ডাব্লিউবিএস তৈরি করি কোনো একটা প্রজেক্টের, তখন কিন্তু আসলে টাস্ক ছাড়া বাকি যে জিনিসগুলো আছে এটাকে আমরা ডাব্লিউবিএস বলি। আর যখন টাস্ক আইডেন্টিফাই করি তখন আসলে এটা আমরা বলি শিডিউলিং অ্যাক্টিভিটিস বলি। মানে উপরে গুলোও থাকবে, তার সাথে যখন টাস্ক নিয়ে আসি তখন ওটা ডাব্লিউবিএস না, ডাব্লিউবিএস সাথে যখন টাস্ক চলে আসে তখন আসলে আমরা বলি আসলে মানে শিডিউলিং অ্যাক্টিভিটিস, মানে এটার উপর বেস করে শিডিউলিং, কস্টিং, বাজেটিং সবই হবে। সো আমাদের এত সূক্ষ্মতা আবার দরকার নাই, মানে পুরাটাই ধরেন ডাব্লিউবিএস। তার মধ্যে এই লেভেল পর্যন্ত হচ্ছে মেইন ডাব্লিউবিএস বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায়, আর নিচের গুলো হচ্ছে আসলে শিডিউলিং অ্যাক্টিভিটিস।
বা কাজ, মেইন কাজ। কিন্তু এই কাজগুলো করলেই আসলে আমার প্রতিটা ডেলিভারেবল তৈরি হবে এবং প্রজেক্টের ফাইনাল আউটপুট তৈরি হবে। ঠিক আছে। আর আরেকটা কথা বই নাই যে উনি যেমন বললো এরকম, আমার এরকম না, কিন্তু সব জায়গায় একদম টাস্কে যেতে হবে। আপনি চাইলে কিন্তু ডাব্লিউবিএস লেভেলেও প্রজেক্ট ম্যাচ করতে পারেন। হ্যাঁ, সেটাও করা যেতে পারে। যে ডাব্লিউবিএস টাই আপনি একটা টিমকে দিলেন যে তোমার কাজ হচ্ছে এইটা, তারাই আইডেন্টিফাই করবে যেমন এই 5টা কাজ, তারা নিজেরা কে কাকে অ্যাসাইন করবে কোনো সমস্যা নাই, তারা এই ওয়ার্ক প্যাকেজটাই কাজ হিসাবে করে ডেলিভারি দিবে, সেটার কোনো সমস্যা নাই। ঠিক আছে। ওকে, তাহলে আসেন আমরা এখন এই কনসেপ্টের উপর বেস করে এখন আমাদের আসলে কাজ শুরু করবো আমরা মাইক্রোসফট প্রজেক্টে। তার মানে মাইক্রোসফট প্রজেক্টে আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম, আসলে মাইক্রোসফট প্রজেক্টে আসলে যখন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করবেন, তার আগে আপনার কাজ হচ্ছে এই ডাব্লিউপিএস থেকে কমপ্লিট করা এবং একদম টাস্ক মতো করা, বা আপনি যদি ওয়ার্ক প্যাকেজ লেভেলে মেইনটেইন করতে চান সেই মতো করা। তারপরে আসলে আপনি মাইক্রোসফট প্রজেক্টে যাবেন। ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মাইক্রোসফট প্রজেক্টের কাজ না, এটা আসলে আমাদের মাইক্রোসফট প্রজেক্টের বাইরের কাজ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো না? জুম কুইট আনএক্সপেক্টেডলি। আমি কি কানেক্টেড আছি না? জি স্যার আছেন। আচ্ছা, এখানে আমাকে নোটিশ দিল যে জুম ইয়া হচ্ছে। আচ্ছা, দেখি। আচ্ছা, তাহলে দেখেন আমি আপনাদের সাথে একটা ওয়ার্ড ফাইল দিয়েছিলাম, যেটা ছিল আমাদের ওয়ার্ক বুক, তাই না? এটা বলে দিয়েছিলাম। সো এই যে আমরা দেখেছি কিনা, এটা প্রায় 17-18 পৃষ্ঠার একটা ডকুমেন্ট। তো যাই হোক, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা এখানে একটু ক্যালকুলেট হয়ে আছে। আমরা আসলে এই যে এই জিনিসগুলো সেট করছিলাম, তাই না? এই জিনিসগুলো সেট করছিলাম, ইকুয়েশনটা নিয়ে একটু কথা বলেছিলাম। এই ইকুয়েশনটা একটা টেবিল আছে, এটা আমরা পরে কথা বলবো। আমরা আজকে শুরু করি যে আমরা কিভাবে এই যে এটা করছি, আমরা নিউ ফাইল তৈরি করছি, পাসওয়ার্ড দিয়েছি। এরপরে আসলে আমরা ধরেন আমরা যে কোনো একটা প্রজেক্ট নেব, যেমন এই কনসেপ্ট আমি এতক্ষণ। স্যার জাস্ট সরি একটু করার জন্য স্যার, গতদিন যে জায়গাতে আমরা যখন প্রজেক্টে কাজ করছিলাম স্যার, শুরুতে একটা ইনপুট দিছিলেন যে প্রজেক্টের ওই অপশন থেকে ঢুকে যেখানে প্রজেক্ট ম্যানেজার, তারপর হচ্ছে নাম, এই ইনপুট গুলো দেওয়া হয়েছিল। কিন্তু স্যার আনফরচুনেটলি আমি যখন আজকে বসি তো ওই অপশনটা আমি খুঁজে পাই না। আজকে যদি আরেকবার একটু দেখাইতেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা এতক্ষণ কিন্তু এই আলোচনাটা করলাম প্রজেক্টে ডাব্লিউবিএস ওয়ার্ক প্যাকেজ এবং টাস্ক অথবা অ্যাক্টিভিটিস। তো যেটা আমি বলতেছি যে এইটা আগে আপনাকে করে ফেলতে হবে আপনার প্রজেক্ট, তারপরে আপনি মাইক্রোসফট প্রজেক্টে যাবেন ইনপুট দেওয়ার জন্য। সো এবং এই যে আমরা এইভাবে, এটা একটা প্রজেক্ট এখানে এক্সাম্পল আছে, যেটা আমি আমার বোধহয় ইউটিউব ভিডিও তো সেটা আছে। সো আমরা এটা দিয়েও এন্ট্রি করতে পারি যে একটা প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট রিনোভেশন, সেখানে 2টা সাব কম্পোনেন্ট, তার মধ্যে আবার 4টা সাব কম্পোনেন্ট, এটা চাইল্ড 2টা, এটা চাইল্ড 2টা। এবং যেটা গ্রিন গুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক সময় কিন্তু কালারও ইউজ করা হয় ডাব্লিউএস বানানোর সময়, আপনারা ইউজ করতে পারেন। এগুলো কিন্তু ম্যানেজমেন্টের কাছে অনেক মানে রিপ্রেজেন্টেশনের জন্য ভালো দেখায় আর কি। সো এই যে আমি যেটা গ্রিন ইউজ করছি সবগুলো, সেটা হচ্ছে টাস্ক, তার উপর পর্যন্ত আসলে ডাব্লিউবিএস এর বিভিন্ন লেভেল। আর আমরা ওই জিনিসটাকে কিন্তু এইভাবে প্রেজেন্ট করতে পারি আউটলাইন আকারে, যেমন যে আমরা কোড গুলো পাচ্ছি এখানে। ঠিক আছে। সো ওকে, তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। এবং মাইক্রোসফট প্রজেক্ট কিন্তু আমাদের, যখন আমরা মাইক্রোসফট প্রজেক্টে এন্ট্রি দেবো, মাইক্রোসফট প্রজেক্ট কিন্তু এই যে এরকম হায়ারার্কিক্যাল ইনপুট নিতে পারে না, সে আসলে এইভাবে আউটলাইন হিসেবে ইনপুট দিবে। ঠিক আছে, আউটলাইন হিসেবে ইনপুট। আচ্ছা, তাহলে আমরা প্রজেক্টে গত ক্লাসে আমরা যখন শুরু করেছিলাম প্রজেক্টের ফাইলে,
আমরা অপশনসে গিয়েছিলাম, তাই না? অপশনে যাওয়ার আগে ইনফোতেই একটা অপশন আছে এখানে, প্রজেক্ট ইনফরমেশন। এবং এখানে আমরা প্রজেক্ট অ্যাডভান্স প্রপার্টিসে গিয়ে ওই নামটা দিয়েছিলাম, এই যে নাম দিয়েছিলাম। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন না যে প্রশ্ন করলেন যে? জি জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে ঠিক আছে। তাহলে এখন আসেন আমরা আজকে ইনপুট দেব। আমি আগের যে ইনপুটগুলো দিয়েছিলাম সেগুলো সব ডিলিট করে দিই। আমরা যেটা আলোচনা করছিলাম গত ক্লাসে, এটা ডিলিট করে দিই। ডিলিট করা কিভাবে করে দেখছেন না? সব সিলেক্ট করে জাস্ট ডিলিট টিপলে ডিলিট হয়ে যাবে। এটাও কিন্তু একটা শেখার বিষয়, তাই না? কিভাবে ডিলিট করব। সো আমরা সব সিলেক্ট করে জাস্ট ডিলিট চাপলে হবে, কিংবা এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশন আছে, ডিলিট টাস্ক। সো মাইক্রোসফটের সবকিছু একইভাবে কাজ করে, ফলে আপনি যেটা এক্সেলে বা ওয়ার্ডে ইউজ করছেন সেইভাবে করার চেষ্টা করবেন, তাইলে অনেক কাজ হয়ে যাবে। সো ডিলিট টাস্ক, সো এভরিথিং ইজ ডিলিটেড নাও। এখন প্রথম কাজ হচ্ছে, যখন আমরা ধরেন WBS তৈরি করে ফেলেছি, এখন আমরা ওই অপশনগুলো দিয়ে দিচ্ছি যে আমাদের ডেট ফরম্যাট কি হবে, আমাদের অফিস আওয়ার কি কি, এগুলো সব বলেছি আমরা। এখন আমরা কি করব? প্রথমে যেতে হবে প্রজেক্ট ট্যাবে যেতে হবে। ঠিক আছে, সবে আসছি প্রজেক্ট ট্যাবে। প্রজেক্ট ট্যাবে এসে এখানে দেখেন অনেকগুলো কমান্ড আছে, সেই কমান্ডের মধ্যে একটাতে যাবো হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন। আমরা কিন্তু 13/7 তারিখে ক্লাসটা শুরু করেছিলাম, তাই না? সেজন্য দেখাচ্ছে যে আমরা প্রজেক্টটা 13 তারিখে শুরু করছি। সেটা থাক নাকি, একটু পিছিয়ে থাকাই ভালো আমাদের জন্য। ধরেন 13/7 তারিখে আমরা প্রজেক্টটা শুরু করছি, এখানে স্টার্ট ডেট দেখাচ্ছে। এখানে আসলে আপনার প্রজেক্ট যখন শুরু হবে সেই ডেটটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এখন এখানে একটা জিনিস শেখার বিষয় আছে, যেটা আমি পরে আপনাদের দেখাবো। আমরা হয় কি, যখন প্রজেক্টটা শুরু করি বা প্ল্যান করি, তখন দেখা যাচ্ছে আমরা মানে আজকে তারিখে প্ল্যান করলাম, বা ধরেন আমরা জানি যে আমরা শুরু করবো হচ্ছে আগামী মাসের অগাস্টের 15 তারিখ থেকে শুরু করবো। আমরা অগাস্টের 15 তারিখ দিয়ে শুরু করলাম, কিন্তু যেটা সব জায়গাতে হয়, কি হয়, মানে 15 তারিখে শুরু হয়, হ্যাঁ, পারমিশন হয় নাই, এই জিনিসটা আসে নাই, টিম এখন রেডি না, এরকম নানান কারণে দেখা যাচ্ছে এটা 15 তারিখে না হয়ে পরের মাসে 15 তারিখে শুরু হয়েছে। তাহলে আপনি কিন্তু অলরেডি প্ল্যান করে ফেলছেন ওইভাবে, তাহলে এখন আপনি কিভাবে শিফট করবেন ওটাকে? তো সেটার একটা টুল আছে, সেটা আমরা পরে দেখাবো, যে একটা ছোট্ট কমান্ড দিয়ে আপনি সেটা করে ফেলতে পারেন। কারণ এটা আমাদের সবসময় লাগে। আর উল্টাও হতে পারে, আপনি প্রজেক্টটা হয়তো যে সময় করছেন তার আগে পিছনে নিয়ে যেতে হবে, সেটাও করা যায়। তা আমরা যেহেতু 13 তারিখে শুরু করেছিলাম, সেটাকে আমরা দিচ্ছি আমাদের স্টার্ট ডেট। ঠিক আছে, 13 তারিখ। ঠিক আছে, কারেন্ট ডেট হচ্ছে এটা, অটোমেটিকলি সে পিক করবে কারেন্ট ডেটটা। আর ফিনিশ ডেটটা দেখছেন টাচ করা যাচ্ছে না, ব্লার হয়ে আছে, তাই না? তার মানে ফিনিশ ডেটটা মাইক্রোসফট প্রজেক্ট অটোমেটিকলি মানে ক্যালকুলেট করবে। কিসের উপর ক্যালকুলেট করবে? ক্রিটিক্যাল পাথের উপর ক্যালকুলেট করবে। ক্রিটিক্যাল পাথ দিয়ে আমরা এখন এমনি শুনতেছি, পরে কথা বলবো ক্রিটিক্যাল পাথ কি এবং কিভাবে ক্রিটিক্যাল পাথ সলভ করতে হবে। আর আমরা যেহেতু মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করতেছি, ক্রিটিক্যাল পাথ কিন্তু ম্যাথমেটিক্যালি সলভ করতে হয়। যারা ইঞ্জিনিয়ারিং এ করছেন, আমরা সবাই তো বোধহয় ইঞ্জিনিয়ার্স, সো ওখানে নিশ্চয়ই ছিল এটা, তাই না? শিডিউলিং করা, নেটওয়ার্ক ডায়াগ্রাম, ক্রিটিক্যাল পাথ, তারপর পার্ট, এসব জিনিস ছিল। তো সফটওয়্যার ইউজ করার সুবিধা হচ্ছে আপনার ওইসব ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার দরকার নেই, সফটওয়্যার নিজেই সব ক্যালকুলেট করে আপনাকে ফিনিশ ডেট বের করে দিবে। কিন্তু সেও আসলে ইন্টারনালি ক্রিটিক্যাল পাথ ইউজ করে। সো কারো যদি ক্রিটিক্যাল পাথ সম্বন্ধে মনে হয় যে আমি একটু জানতে চাই ভিতরের কথা, তাহলে আমরা হয়তো জাস্ট মানে 15-20 মিনিটে একটা ক্রিটিক্যাল পাথ সলভ করে দেখাবো, এটা আপনার পরে আমাকে জানায়। আচ্ছা, সো স্ট্যাটাস ডেট, এটা দেখেন নট অ্যাপ্লিকেবল আছে, এনএ মানে নট অ্যাপ্লিকেবল, এটা আমরা কোনো হাত দেবো না। এটা কাজ কি আমরা পরে আলোচনা করব। শিডিউল ফ্রম প্রজেক্ট স্টার্ট ডেট, এটা আসলে মানে সহজ উপায় যে শুরু থেকে আপনি প্ল্যান করেন। আরেকটা হচ্ছে উল্টা দিক থেকে প্ল্যান করা, এটা আসলে খুব টাফ। আমরা যেমন উল্টা দিকে হাঁটা যেমন টাফ, যারা গাড়ি ড্রাইভিং করি উল্টা দিকে গাড়ি ড্রাইভ করতে কিন্তু টাফ। ঠিক আছে, সো আমরা বেটার হচ্ছে সামনের দিকে যাই প্রজেক্ট স্টার্ট ডেট, কিন্তু একটা উপায় আছে উল্টা দিক থেকে আপনি প্ল্যান করতে পারেন, সেটা না করাই বেটার। ক্যালেন্ডার হচ্ছে দেখেন 3টে ক্যালেন্ডার এখানে বলা আছে, স্ট্যান্ডার্ড, 24 আওয়ার্স, নাইট শিফট। ঠিক আছে, সো এই ক্যালেন্ডারটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো বানাতে পারি, এটাকে বলা হয় প্রজেক্ট ক্যালেন্ডার। ঠিক আছে, আমরা একটু খেয়াল রাখি যে এখানে আমি ড্র করি
আমাদের কিন্তু ক্যালেন্ডার আমরা 3টা ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব মাইক্রোসফট প্রজেক্টে। ঠিক আছে, ক্যালেন্ডার হচ্ছে 3 প্রকার। মাইক্রোসফট প্রজেক্টে ক্যালেন্ডার 3 প্রকার। একটাকে বলা হয় প্রজেক্ট ক্যালেন্ডার, আমি সংক্ষেপে লিখলাম পিসি। প্রজেক্ট ক্যালেন্ডার মানে ওভারঅল প্রজেক্টটা যে ক্যালেন্ডারটা ফলো করবে। ঠিক আছে, তার মানে আমার প্রজেক্টের একদম স্পেসিফিক প্রজেক্টের আমার প্রজেক্টের টাইম কখন শুরু হবে, কখন টাইম শেষ হবে, আমরা কি 7 দিনই কাজ করব? কেন প্রজেক্ট স্পেসিফিক? কারণ প্রজেক্টে অনেক প্রজেক্ট আছে যেটা 7 দিনই কাজ হয় আবার, তাই না? তো সেটার কারণে আসলে আমরা প্রজেক্ট ক্যালেন্ডার করতেছি, যেটা ওভারঅল প্রজেক্টের ক্যালেন্ডার সেট করবে। আর আরেকটাকে বলা হয় রিসোর্স ক্যালেন্ডার। রিসোর্স ক্যালেন্ডার আমি সংক্ষেপে আরসি লিখলাম, রিসোর্স ক্যালেন্ডার। তার মানে আমরা যে মানুষগুলো ইউজ করবো প্রজেক্টে, সেই মানুষের কিন্তু স্পেশাল ক্যালেন্ডার থাকতে পারে। হ্যাঁ, মানুষের এবং ইকুইপমেন্টের স্পেশাল ক্যালেন্ডার থাকতে পারে। আমি হয়তো ডিসেম্বর মাসে ছুটি কাটাই 2 সপ্তাহ। বাংলাদেশের ছুটির পলিসি কেউ মেনটেন করে না, কিন্তু অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বাংলাদেশে যেখানে ছুটি মেনটেন করা হয়, আপনাকে 1 মাস বা 15 দিন ছুটি কাটাতেই হবে। সো রিসোর্স ক্যালেন্ডার মানে হচ্ছে আমার রিসোর্সটা কখন অ্যাভেলেবল, এটা জানা খুব ইম্পর্টেন্ট প্রজেক্টের জন্য। একটা লোক সে সময় অ্যাভেলেবল না, কিন্তু আপনি তাকে অ্যাসাইন করে রাখেন, তাই তো সব গোলমাল লেগে যায়। এমনি তার এগেইনস্টে কস্ট জেনারেট হবে, তারপর যখন তাকে খুঁজবো প্রজেক্টের শিডিউল অনুযায়ী তখন তাকে পাবো না। এটা হচ্ছে রিসোর্স ক্যালেন্ডার। আর একটা ক্যালেন্ডার আছে, সেটাকে বলে টাস্ক ক্যালেন্ডার, টিসি। টাস্ক মানে কাজ, টাস্ক ক্যালেন্ডার। তার মানে দেখেন না, বাংলাদেশে যে রোডের রাস্তার কাজ হয়, যখন রাস্তার কার্পেটিং এর কাজ হয়, সবাই নিশ্চয়ই খেয়াল করছেন যেটা রাতের বেলা হয়, রাত 10টা বা 11টার পর থেকে একদম ভোর 4টা পর্যন্ত হয়, যাতে আসলে সেই সময় ক্রাউড কম থাকে, ট্রান্সপোর্ট মানে খুবই কম মুভ করছে। এবং অনেক সময় যে মেট্রোর কাজ চলতেছে, আমরা যারা মিরপুর বাড়ির বাসী আছি তাদের তো লাইফ মানে মোটামুটি হেল, যারা আসলে পিছনের দিকে থাকে। সো এবং রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, 10টার পরে অনেক রাস্তা বন্ধ করে দেয় মেট্রো রেলের কাজের জন্য। এটা হচ্ছে টাস্ক ক্যালেন্ডার, মানে আমি স্পেসিফিক কোন একটা কাজের জন্য একটা ক্যালেন্ডার সেট করছি। ঠিক আছে, টাস্কের সাথে রিলেটেড। এটা ফুল প্রজেক্ট ক্যালেন্ডার ফলো করে এটা করা যাচ্ছে না, এটা স্পেসিফিক একটা কাজ যেটার জন্য স্পেশাল একটা ক্যালেন্ডার দরকার। সো আমি পরে আলোচনা করব, প্রতিটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে প্রজেক্ট ক্যালেন্ডার। এবং এই ক্যালেন্ডার ডিফল্ট মাইক্রোসফট প্রজেক্টে 3টা দেওয়া আছে। এই 3টা এখানে আমরা একটু আগে দেখলাম। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, নাইট শিফট, একটা হচ্ছে 24 আওয়ার্স। ঠিক আছে, সো যারা 24 আওয়ার্স মানে হচ্ছে যারা 24 ঘন্টায় কাজ করবে, এরকম প্রজেক্ট আছে দেখেন 24 আওয়ার্স বিভিন্ন শিফটে কাজ হয়। আবার নাইট শিফট মানে রাতে কাজ হবে। তো কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। সো আমরা ধরেন আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড ক্যালেন্ডারটা আছে এটাই আমরা চেঞ্জ করব, কিংবা নতুন ক্যালেন্ডার বানানো যায়, সেটা বানানো হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যালেন্ডারটাকেই আপডেট করা বেটার। তাহলে আসলে ইন্টারনালি সব জায়গায় মাইক্রোসফট প্রজেক্ট আপডেট করে নেয়। আচ্ছা, এরপরে দেখেন অল টাস্ক বিগিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখি, এটার ইম্প্যাক্ট কি পরে আলোচনা করি। আর প্রায়োরিটি, এখানে প্রায়োরিটি দেখবেন 0 থেকে 1000 আছে। এটার কোনো ইম্প্যাক্ট নাই যদি আমরা প্রজেক্ট সার্ভার ইউজ করি বা প্রজেক্ট 365 ইউজ করি, তাহলে এটা ইম্প্যাক্ট আছে, না হলে কোনো ইম্প্যাক্ট নাই। সো কি ইম্প্যাক্ট আছে এটা পরে আমি বলবো যখন আসলে সার্ভার নিয়ে একটু আলোচনা করি। আর এটা আসলে আমরা কোনো কাজ করতে পারবো না যদি সার্ভারের সাথে কানেক্ট থাকতো, এবং সার্ভারটা যদি আমরা পুরো অর্গানাইজেশনে ইউজ করতাম, তাহলে বিভিন্ন ডিপার্টমেন্টে আমি এখানে ইউজ করতে পারতাম, যেটা কোন ডিপার্টমেন্টের প্রজেক্ট সেটা আমরা এখন পাচ্ছি না। সো যাই হোক, তাহলে আমরা কি করব, আমরা ডেটটা এখানে এখন প্রথম কাজ হচ্ছে ডেটটা সিলেক্ট করা, আর কোনো মেজর কাজ নেই। আর ক্যালেন্ডারটা আমরা স্ট্যান্ডার্ডটাই রাখলাম। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটাই রাখলাম, দেখে আমি ওকে দিলাম। ঠিক আছে, এটাই আমার কাজ। আচ্ছা, এখন কি করতে হবে আমাদের, আমরা অলরেডি ডাব্লিউবিএস তৈরি করে ফেলেছি, এখন আমরা চাচ্ছি এখানে ইনপুট দেব। কোথায় ইনপুট দেব? এই যে টাস্ক ইনপুট দেব। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ওয়ার্ক প্যাকেজের কথা বলেন, এই ডাব্লিউবিএস এর কথা বলেন। মাইক্রোসফট প্রজেক্ট আসলে সবকিছুকেই টাস্ক হিসেবে দেখে, এবং দেখবেন যে ওখানেও প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকবে এবং প্যারেন্ট চাইল্ড মেনটেন হবে, কিন্তু সে ডাব্লিউবিএস বলে নাই, সবগুলো টাস্ক বলছে। তো আসেন আমরা কিভাবে ইনপুট দিতে হবে সেটা আমরা দেখি। আমি এইটাকে যদি ইউজ করি, যে এইটাকে যদি ইউজ করি আমরা, তাহলে সবার উপরে কি ছিল, আমাদের প্রজেক্টটার নাম ছিল রিনোভেশন করা। হ্যাঁ, আমরা একটা ছোট প্রজেক্ট নিয়েছি যে আমাদের হাউস রিনোভেশন করব। সেখানে আমি রিনোভেশন অফ এ হাউস এটা লিখবো না। হ্যাঁ,
এটা লিখবো না, না লিখে আমি শুরু করবো হচ্ছে এখান থেকে। কোথা থেকে? একটু যে এখানে দেখেন এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র, এই দুইটা আমি সবার আগে লিখবো। কেন নিলাম না প্রজেক্টের নাম সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমি হচ্ছে এক্সটেরিয়র রিনোভেশন সবাই লিখে ফেলেন, আর নিচে হচ্ছে ইন্টেরিয়র রিনোভেশন। সবাই তো ইয়া করে নিয়েছেন তাই না? সবগুলো কিন্তু অটো আছে নাকি? সব তো অটো আছে না? এই যেখানে দেখেন অটো শিডিউল করা আছে কিনা সবাই। তাহলে যে এটা হচ্ছে অটো শিডিউলের চিহ্ন এবং অটোমেটিকলি ওয়ান ডে চলে এসেছে। ডান দিকেও কিন্তু গ্যান চার্টে আমরা দেখতে পাচ্ছি, মানে একদিনের বার হচ্ছে আর কি ডান দিকে। এটা যত দিন দিবেন তত বারটা লম্বা হবে, ঠিক আছে? হরিজন্টাল। আচ্ছা, তাহলে আমরা দুইটা প্যাড নিয়ে আসলাম। কোন দুইটা? যে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র। এখন এই এক্সটেরিয়রের নিচে কিন্তু দুইটা আছে দেখেন, ল্যান্ডস্কেপিং, পেইন্টিং। তাহলে আমরা এটা কিভাবে নিয়ে আসবো? তার মানে এটার উপরে যাবে তাই না? তাহলে এটাকে সিলেক্ট করে আমরা আসলে কি করছি? টাস্ক এন্ট্রি দিচ্ছি তাই না? টাস্ক যদি এন্ট্রি দিই আমরা, তাহলে কোথায় যাব? টাস্ক ট্যাবে। টাস্ক ট্যাবে আমি 2 নম্বরটা সিলেক্ট করছি এবং টাস্ক ট্যাবে গেছি, গিয়ে এখানে দেখেন ইনসার্ট নামে একটা গ্রুপ আছে। সবাই দেখতে পাচ্ছেন ইনসার্ট গ্রুপ, এই যে এই জায়গাটা পেয়েছে? হ্যাঁ, সবাই মানে কেউ মিস করলে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। আমরা তাহলে এখানে কি করব? এটাকে সিলেক্ট করেছি 2 নম্বর এবং আমি টাস্ক এখানে দেখতে পাচ্ছি। টাস্কে দুইবার ক্লিক করব, ঠিক আছে? কারণ ইন্টেরিয়রের নিচে আমরা দুইটা ইনপুট দিতে যাচ্ছি। দিলাম। এখন এই যে নিউ টাস্ক এবং নিউ টাস্ক দুইটা ইনপুট হয়েছে। এখন আমি যাচ্ছি, দেখতে যাচ্ছি যে কি ছিল আমাদের, সরি, ল্যান্ডস্কেপিং এবং পেইন্টিং। সো আমরা আসি ল্যান্ডস্কেপিং এবং হচ্ছে পেইন্টিং। জাস্ট এন্টার দিলে পরের রোতে চলে যাবে এক্সেল এর মতোই। সো আমরা লিখলাম পেইন্টিং, ঠিক আছে? এরপর ইন্টেরিয়রের নিচে কিন্তু দুইটা ছিল, এখানে আর টাস্কে যাওয়ার দরকার নেই, আপনি ডাইরেক্ট রোতে লিখলেই হবে। কি ছিল? ফ্লোরিং এবং হচ্ছে ইন্টেরিয়র ডেকোর। তাহলে আমরা লিখি ফ্লোরিং, একটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোর, ইন্টেরিয়র ডেকোরেশন। আমি ডেকোরেশন লিখলাম। তাহলে সবার একটু হয়েছে না? আচ্ছা, সবার যদি হয়ে থাকে দেখেন, তাহলে আমাদের কি দেখেছিলাম আমরা যে এক্সটেরিয়র নিচে কিন্তু এই দুটো ছিল, তাই না? এক্সটেরিয়রের নিচে এই দুটো ছিল। তাহলে আমরা এই দুটোকে সিলেক্ট করব। সবাই করছি? করে আমরা দেখেন যে এখানে একটা চিহ্ন আছে, এই যে এই জায়গাটাতে, শিডিউলিং এর জায়গাটাতে ইনডেন্ট করা। একটা হচ্ছে ইনডেন্ট, একটা হচ্ছে আউটডেন্ট, ঠিক আছে? সো আমরা কি চাচ্ছি যে এটা প্যারেন্ট আর তার নিচে দুটো চাইল্ড ছিল, তার মানে কি ওইটা ওর নিচে চলে যাবে যদি আমরা আউটলাইন ইউজ করি। তাহলে কি করবো? এই দুটোকে সিলেক্ট করে আমরা ইনডেন্ট করব। দেখেন দুইটা কিন্তু ডান দিকে চেপে গেল। সবাই কি খেয়াল করছেন? দুইটা ডান দিকে চেপে গেল এবং এটা কিন্তু বোল্ড হয়ে গেল। এক্সটেরিয়র রিনোভেশন, যখনই কারোর আন্ডারে চাইল্ড থাকবে সে অটোমেটিকলি প্যারেন্ট হয়ে যাবে এবং বোল্ড হয়ে যাবে। কি বলেন? আমরা যখন কি প্যারেন্টস হতে থাকি তখন কি আমরা খালি মোটাই হতে থাকি নাকি? এক্সটেরিয়র রিনোভেশনে আসলে একটু বোল্ড হয়ে গেল। আর ফ্লোরিং ইন্টেরিয়র, এটা আমরা আবার রাইট ইন্ডেন্ট করলাম, তাহলে এখন ইন্টেরিয়র রিনোভেশনটা বোল্ড হয়ে গেল এবং ডান দিকে সরে গেল। এবং ডান দিকে কি হচ্ছে খেয়াল করছে সবাই? এই যে এখানে কিন্তু আমরা দুইটা জিনিস বার দেখতে পাচ্ছি। ওহো, তার আগে আমরা একটা কাজ করে নিই, তাই না? ক্যালেন্ডারটাই তৈরি করি। আচ্ছা, ঠিক আছে, এখানে থাকি। এই যে উপরে দেখছেন একটা বার, এটা হচ্ছে আমাদের আসলে ওয়ার্ক প্যাকেজ বলতে পারি বা ডাব্লিউএস সফটওয়্যার বলতে পারি। মাইক্রোসফট এটাকে বলে সামারি টাস্ক। এই যে মাউস রাখেন দেখাবে সামারি। যার আন্ডারে কোনো চাইল্ড থাকে তাকে মাইক্রোসফট প্রজেক্ট বলে সামারি টাস্ক বা প্যারেন্ট টাস্ক। আবার এই যে আবার এটা যদি ধরি তাহলে এটা হচ্ছে সামারি টাস্ক। আর যদি
ব্লু কালারকে আমরা মাউস রাখি তাহলে কিন্তু দেখাবে এটা হচ্ছে টাস্ক, টাস্কের নামটা কি, স্টার্ট কবে, ফিনিশ কবে এবং ডিউরেশন কয়দিন, সবগুলো কিন্তু দেখাচ্ছে আমাদের ইনফরমেশন। অলরাইট, সো আমরা আসলে একটা কাজ ভুল করছি যে আমাদের পরের স্টেপ ছিল প্রজেক্ট ইনফরমেশনে স্টার্টেড দেওয়ার পরে আমাদের পরের কাজ ছিল আসলে ক্যালেন্ডার তৈরি করা আমাদের প্রজেক্টের জন্য, সেটা আমরা করি নাই। তো সেটা এখন একটু করা দরকার। হ্যাঁ, সেকেন্ড স্টেপটা আমি আসলে স্টেপিং এর জন্য একটা ছোট বোধহয় ফাইল দিয়েছিলাম আপনাদেরকে, এই ফাইলটা ছোট্ট এক পেজের একটা ফাইল দিয়েছিলাম। এই ফাইলটাতে আসলে সিকোয়েন্সটা দেওয়া আছে আর কি, যে কোনটার পরে কোনটা করতে হবে। সো যেমন আমরা করেছি হচ্ছে স্কোপ ফাইনালাইজ করা, WBS তৈরি করা, ওয়ার্ক প্যাকেজ তৈরি করা এবং ওয়ার্ক প্যাকেজের ভিতরে টাস্ক ডিফল্ট সেটিং গুলো ঠিক করা, যেটা আমরা অপশনে গিয়ে গত ক্লাসে করেছিলাম। তারপর প্রজেক্ট ইনফরমেশন ডায়ালগ বক্সে গিয়ে ওই যে স্টার্ট ডেট এইসব জিনিসগুলো ঠিক করা। তারপরে কাজ ছিল আসলে প্রজেক্ট ক্যালেন্ডার তৈরি করা। সেটা আমি মিস করে 7 নম্বরে চলে গিয়েছিলাম, কোনো সমস্যা নেই। আমার চলেন যে কিভাবে প্রজেক্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে সেটা আমরা দেখি। সো এখানে কিন্তু পাশে গাইডলাইনও দেওয়া আছে যে আসলে কিভাবে করতে হয়, যে এটা সবাই বুঝতে পারছি কিনা। তার মানে প্রজেক্ট ট্যাবে যেতে হবে, তারপরে তীর চিহ্ন মানে এই চেঞ্জ ওয়ার্কিং টাইম কমান্ডটাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো আমি তাহলে এখানে যাচ্ছি, গিয়ে কোথায় যেতে হবে আমাদের, এটা হবে হচ্ছে আমাদের প্রজেক্ট ট্যাবে এবং যেতে হবে চেঞ্জ ওয়ার্কিং টাইম। এখানে চেঞ্জ ওয়ার্কিং টাইম, তাহলে এখানে আমরা সিলেক্ট করলাম। আবার আসছে ক্যালেন্ডারটা, দেখেন কেউ মিস করছে কিনা। যদি ক্যালেন্ডার এসে থাকে, এখানে দেখেন যে 3টা ক্যালেন্ডার আমরা দেখেছিলাম, ডিফল্ট 3টা ক্যালেন্ডার, স্ট্যান্ডার্ড, 24 আওয়ার্স, নাইট শিফট। সো স্ট্যান্ডার্ড ক্যালেন্ডারটা যখন সিলেক্ট করবে এখানে কিন্তু লিজেন্ডে দেখাচ্ছে কোনটা কি বোঝায়। এই যে হোয়াইট যেটা লেখা আছে এটা হচ্ছে ওয়ার্কিং, আর যেটা অ্যাশ কালার দেখছি সেটা হচ্ছে নন ওয়ার্কিং, আর বাকিগুলো এক্সেপশন ডে, ছুটির দিন বা এডিটেড ওয়ার্কিং আওয়ার্স। মানে ডিফল্ট প্রজেক্ট টাইমের বাইরে যদি আমরা কোনো চেঞ্জ করি কোনো একটা ডেটে, তাহলে হচ্ছে এডিটিং ওয়ার্কিং আওয়ার্স। ঠিক আছে, এরকম লিজেন্ড এখানে দেওয়া আছে। সো আমরা কোন ক্যালেন্ডার দিতেছি, স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার। এটা আমাদের এখন বেস, এটা আমাদের আসলে বেস ক্যালেন্ডার। আমরা যদি এটা চেঞ্জ করে নাইট শিফট দেই, দেখেন নাইট শিফটের ছুটির দিন মাত্র একদিন, রবিবার। হ্যাঁ, এবং যদি আমি হোয়াইটে ক্লিক করি, হোয়াইট যে কোনোতে, তাহলে দেখবেন যে টাইমটা কিন্তু একটু ডিফারেন্ট, 12টা থেকে 3টা, রাত 3টা, 4টা থেকে 8টা, এরকম সব রাতে কাজ হচ্ছে আর কি, নাইট শিফট। আর আমরা যদি 24 আওয়ার্সটা সিলেক্ট করি, দেয়ার ইজ নো উইকেন্ডস, এভরি ডে ইজ আওয়ার ওয়ার্কিং ডে, এবং কাজের সময় 24 আওয়ার্স, 12টা থেকে 12টা। তাহলে আমরা আসলে ইউজ করবো স্ট্যান্ডার্ডটা। স্ট্যান্ডার্ডে 2 দিন ছুটি আছে, কিন্তু আমাদের বাংলাদেশের সাথে যাচ্ছে না, বা আপনাদের ওয়ার্ল্ডনের সাথে যাচ্ছে না, তাই না? আপনাদের ওয়ার্ল্ডন হচ্ছে 1 দিন ছুটি। সো আর এখানে আমি 8 তারিখ, আজকে আছে কয় তারিখ, 13 আজকে, আমাদের 18 তারিখ আছে। সো 18 তারিখ কিন্তু আজকে কি বার, রবিবার। আমাদের কিন্তু ডিফল্ট ক্যালেন্ডার অনুযায়ী ছুটি দিন, নন ওয়ার্কিং ডে। আর অন্য যদি একদিন ক্লিক করি আমি 14 তারিখ, তাহলে যে 8টা থেকে 12টা আছে, আর 1টা থেকে 5টা দেখাচ্ছে। তার মানে আমাদের, আপনাদের অফিস টাইমিং কয়টা থেকে? 9টা থেকে 1টা, দেন 1টা থেকে 2টা লাঞ্চ টাইম, 2টা থেকে 6টা আবার। 2টা থেকে 6টা। অলরাইট, সো আমরা যদি আপনাদেরটা এখানে তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখি। সো আমি আসলে স্ট্যান্ডার্ডটাকেই চেঞ্জ করতেছি। এটা চেঞ্জ না করে করা যায়, নতুন একটা ক্যালেন্ডার বানানো যায় এখান থেকে, ক্রিয়েটিং এ নিউ ক্যালেন্ডার। ঠিক আছে, সেটা আমি করছি না, সেটা হয়তো আরেকবার দেখাবো যে কিভাবে এটা করা যায়, করলে একটু কাজ বেড়ে যায় আর কি। মানে আপনার সব জায়গায় তখন এটাকে ইনক্লুড করতে হবে, আর এটা চেঞ্জ করলে আর কোথাও চেঞ্জ করতে হবে না। অলরাইট, সো আমরা এটা দেখেন কিভাবে চেঞ্জ করব। এখানে দেখেন নিচে 2টা ট্যাব আছে, একটা হচ্ছে এক্সেপশনস, একটা হচ্ছে ওয়ার্ক উইকস। সো প্রথম কাজ হচ্ছে এই যে এটা যা আমরা দেখতেছি সব আসলে ওয়ার্ক উইকস এবং উইকেন্ড সব হচ্ছে, তাই না? আমরা প্রথমে যাব ওয়ার্ক উইকস ট্যাবে। সবাই গিয়েছি ওয়ার্ক উইকসে?
ওয়ার্কপ্লেসে গেলে এখানে ডিফল্ট নামে একটা অপশন আছে, এই ডিফল্টে আমরা ডাবল ক্লিক করব, তাহলে নতুন একটা উইন্ডো আসবে। আপনারা নিশ্চয়ই অলরেডি খেয়াল করেছেন, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের যে এখানে কিন্তু দুইটা অ্যাশ কালার দেখা যাচ্ছে ক্যান্ট এরিয়াতে, স্যাটারডে এবং সানডে। অ্যাশ কালার মানে কি, এটাই আসলে ওখানে রিজেম্বল করতেছে এই দুই দিন ছুটি। ঠিক আছে, অলরাইট। সো আমি এখানে আসলাম, আসার পরে আমাদের হচ্ছে সানডে থেকে ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে, আপনাদের ফ্রাইডে ছুটি তাই না নাকি? তাহলে স্যাটারডে থেকে থার্সডে হচ্ছে আমাদের অফিসিয়াল ডে তাই না? অফিসিয়াল ডে। তাহলে আমি 6টাকে সিলেক্ট করব মাউস দিয়ে, লেফট মাউস দিয়ে আমরা সিলেক্ট করব 6টাকে। অলরাইট, দেন আসতেছি আমরা এখানে ইউজ প্রজেক্ট ডিফারেন্ট টাইমস, এটা তো হচ্ছে না কারণ 8টা থেকে 12টা এটা আমাদের না, আমাদের ডিফারেন্ট টাইমিং। সো আমরা সিলেক্ট করব মাঝখানেরটা, সেট ডেজ টু, মাঝখানেরটা না, থার্ড অপশনটা, সেট ডেজ টু দিস স্পেসিফিক ওয়ার্কিং টাইমস। সবাই সেট করেছি, করার পরে এখন এই যে ফ্রমে আছে, ফ্রমে এসে লেখেন জাস্ট 9 AM, জাস্ট ছোট হাতে 9 AM লিখে ট্যাব দিবেন, ট্যাব ক্লিক করলেই দেখবেন যেটা 9 AM হয়ে গেছে, মাইক্রোসফট প্রজেক্টের ফরম্যাটে নিয়ে নিচ্ছে। এবং 2টা হয়ে গেছে 10 AM, মানে আমরা এখন কিছু বলি নাই আসলে, এই জন্য সে 10 ধরেছে 1 ঘন্টা। আমরা এখন কি বলবো, 1 জাস্ট ছোট হাতে 1 PM, 1 PM লিখে জাস্ট ট্যাব দেব। ঠিক আছে, তাহলে কি হলো, 1 PM হয়ে গেল। এবার নিচে আসছি, নিচের রোতে এসে আমরা দিলাম 2 PM, হ্যাঁ, এবং শেষে হবে 6, শুধু 6 লিখতে হবে, 6 লেভে জাস্ট ট্যাব দেন, তাহলে সে ডিফল্ট পিএমটা নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে 9টা থেকে 1টা আর হচ্ছে 2টা থেকে 6টা। আচ্ছা, এখন দেখেন এটা আসলে কি মিন করে, এখানে কয়টা রো আছে খেয়াল করছেন সবাই, কয়টা রো আছে এখানে? 5টা স্যার, 5টা রো আছে। কেউ বলতে পারবে এটা কি মিন করে, এই যে 5টা রো? যদি স্যার যে শিফট থাকে তাহলে ইন্টারভ্যালটা যেন বাদ দেয়া যায়, যেমন লাস্ট টাইম 1 ঘন্টা, ওটা যদি আবার ইনক্লুড করা হয় দেন ওইটা আবার ওয়ার্কিং টাইম হিসাবে যোগ হবে। এই কারণে এক্সাক্ট যে ওয়ার্কিং টাইম এটাকে মেনশন করার জন্য মনে হয় স্যার স্পেসিফিক করে দেওয়ার জন্য। রাইট, তার মানে আসলটা হচ্ছে শিফট, মানে আমার অফিসে বা আমার প্রজেক্টে যদি কয়েকটা শিফট থাকে, 3টা 4টা শিফট থাকতে পারে, তবে 4টার বেশি হয় না নরমালি, 4টা থাকতে পারে 6 ঘন্টা পর পর, বা মেনলি 3টা হয় 8 ঘন্টা যেটা আমরা জব করি। সো এখানে 5টা ম্যাক্সিমাম দেওয়া হয়েছে, যদি কোনো প্রজেক্টে 5টা শিফট ইউজ করে তাহলে 5টা তারা ডিফাইন করতে পারে, হ্যাঁ, বিভিন্ন ইন্টারভ্যালে 24 ঘন্টাকে তারা বিভিন্ন ইন্টারভ্যালে ভাগ করতে পারে। এটা আসলে শিফট ডিফাইন করার জন্য। সো আমাদের আসলে আমরা যখন যে কোনো কাজ করি না কেন সব ইয়াতে সেক্টরে, আসলে আমাদের 2টা শিফট ডিফারেন্ট থাকে সব জায়গায়, তাই না? লাঞ্চের আগে একটা, লাঞ্চের পরে একটা। আবার অনেক জায়গায় কিন্তু ধরেন কোনো আপনার শিফট নাই, যেমন সরকারি জায়গায় গভর্নমেন্ট কিন্তু কোনো ইয়া নেই, মাঝখানে কিন্তু লাঞ্চ ব্রেক বলে কোনো কথা নেই, ওনারা 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করেন, তখন কিন্তু আপনার সেকেন্ড রোতে যাওয়া দরকার নেই, 9টা থেকে 5টা একটা রোই যথেষ্ট, কারণ ওনারা অফিসিয়াল শিফটে করেন। স্যার আমাদের অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে অনেকগুলো টি ব্রেক আছে, যেমন হচ্ছে 10 মিনিট বা 15 মিনিট। স্যার ওইটাও তো যদি আমি 1 বছর হিসাব করি তাহলে সেটাও তো একটা বেশ বড় সময়। তো স্যার ওইটা কি এখানে ইনকর্পোরেট করা যায় কিনা, যে টি ব্রেক গুলো? এটা অন্যভাবে ইনক্লুড করা যেতে পারে, অন্যভাবে ইনক্লুড করা যাবে, সেটা আমি একটু দেখাবো তাইলে, কিন্তু এখানে বোধহয় ওই ছোট জিনিসটা ইনক্লুড না করেই ভালো, হ্যাঁ, ওটা অন্যভাবে করা যায়, সেটা দেখা যাবে। তাহলে এই যে একটু পয়েন্ট রেখে মানে রেখে আমার মধ্যে একটা খাতা মেনটেন করা উচিত, না ওটা আমি নিজেই তো মনে থাকবো না। আচ্ছা সামিউল, এটা একটু ইয়া করো, যখন আমরা ওই যে রিসোর্সের ক্যালকুলেশন করব, আমাদের কিন্তু অফিসে অনেকগুলো টি ব্রেক আছে, 10 মিনিট 15 মিনিট। তো সেটাকে এই মানে এই আর সময় থেকে কিন্তু সাবট্রাক্ট করতে হবে। স্যার আমি নোট নিচ্ছি। আমি একটু লিখে রাখছি।
সো তারপর টি ব্রেক। ওকে, তাহলে আমরা মানে ওয়ার্কিং ডে এবং ওয়ার্কিং আওয়ার্সটা সিলেক্ট করব। এরপর আমরা আসবো এই উইন্ডোতে থাকা অবস্থায় ফ্রাইডেতে চলে যাবো। ফ্রাইডে, শুধু ফ্রাইডে সিলেক্ট করব। এবং ফ্রাইডে কি আমাদের জন্য ছুটির দিন, তাহলে এটা সিলেক্ট করে আমরা বলবো সেট ডেজ টু নন ওয়ার্কিং টাইম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আর কোনো সময় দেখাচ্ছে না, কিন্তু সেট ডেজ টু নন ওয়ার্কিং টাইম দিয়ে আমরা ওকে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখেন লেজেন্ডে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। ফ্রাইডে হচ্ছে ছুটির দিন, বাকি 14 তারিখ সিলেক্ট হয়ে আছে। এটা কিন্তু টাইমিংটা দেখাচ্ছে যে 9টা থেকে 1টা আর 2টা থেকে 6টা। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার্স এবং ওয়ার্কিং ডে এবং হচ্ছে উইকেন্ডস আমরা মানে ডিফাইন করি। এরপরে নেক্সট আমাদের ডিফাইন করতে হবে ছুটির দিনগুলো, স্পেশাল ছুটি। যেমন গভর্নমেন্টের ছুটি, আমাদের কোম্পানিরও ছুটি থাকে অনেক সময়। যেমন ব্যাংকে বছরে 2টা ছুটি থাকে, মানে এক্সট্রা ছুটি, ব্যাংক ডে যেটা আমরা বলি, ব্যাংক হলিডে। সো ওয়ালটনে এরকম থাকতে পারে, অনেক কর্পোরেট এরকম থাকে। সো আমরা মেইন হচ্ছে আমাদের এক্সেপশনে আমরা যাব। এক্সেপশন, হ্যাঁ, তার মানে এক্সেপশনে কি আমরা কি করব, যেমন আমাদের ঈদের ছুটি আছে সামনে, তারপরে ধরেন গভর্নমেন্টের বিভিন্ন হলিডেজ থাকে যেটা আমরা পুরো সবাই মেইনটেইন আমরা ফলো করি। তো সেইটাকে আমরা এখানে ইনপুট দিতে হবে এক্সেপশন। ঠিক আছে, যেমন আমরা যদি ইনপুট দেই আমাদের সামনে কি ছুটি আছে, ঈদের একটা ছুটি আছে, আর কি ছুটি আছে একদিনের, অগাস্টে 15 আগস্ট একটা ছুটি লিখতে পাচ্ছি। হ্যাঁ, চিলড্রেন্স ডে না। সো ধরেন 15 আগস্টটা আমরা আগে ডিফাইন করি। 15 আগস্ট এটা কি ডে? চিলড্রেন্স ডে। হ্যাঁ, চিলড্রেন্স ডে। সেটা স্টার্ট কবে? দেখেন এখানে স্টার্ট, যখন আমি চিলড্রেন্স ডে দেখলাম স্টার্টের অপশন আসলো, তাহলে এটা হচ্ছে আমাদের অগাস্টের 15 তারিখ, সানডে। এবং ডিফল্ট অটোমেটিক ফিনিশ যদি একদিনই নিয়ে নেয়, একদিন থাকে আমার ছুটি। আমার চিলড্রেন্স ডে হলো, যখন আমি এরকম লিখবো তখন কি হবে, আমরা এই যে আমরা এই মাসটা দেখতে পাচ্ছি, এটা কোথায় আছে? জুলাইতে আছে, কিন্তু তাই না? লেজেন্ডটা জুলাইতে দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি কোথায় যাব? অগাস্টে যাব। ঠিক আছে, এবং দেখেন এই যে 15 তারিখ কিন্তু অটোমেটিকলি ছুটি নিয়ে নিয়েছে, এক্সেপশন। 15 তারিখ যদি সিলেক্ট করে দেখাচ্ছে নন ওয়ার্কিং ডে। ঠিক আছে, সো তার মানে ওই দিন কিন্তু মানে মাইক্রোসফট প্রজেক্ট ধরে নেবে যে আপনার ছুটির দিন, এবং ক্যালেন্ডারে সব জায়গায় এটা আসবে, যে এখানে গ্যান চ্যাটেও সব আসবে। আচ্ছা, অলরাইট, তো আমি ঈদেরটা দিতে চাই, যেমন আমাদের ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের ছুটি হবে। অলরাইট, তাহলে কবে থেকে হবে? ক্যালেন্ডারে কি দেখতে পাচ্ছি? আপনাদের কবে থেকে ছুটি? স্যার 20, 21, 22। 20, 21, 22। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা একটা জিনিস নতুন শিখতেছি, যে আমাদের যদি মাল্টিপল দিন ছুটি থাকে তাহলে সেটা আমরা কিভাবে এখানে ডিফাইন করব। সো এই যে 15 থেকে আমরা কি সিলেক্ট করবো? 20, 21, 22 না? তাহলে 20 আর এখানে কি হবে? তাহলে 22 পর্যন্ত। 22 পর্যন্ত, 20, 21, 22 দিয়ে আমরা সিলেক্ট করলাম। এই যে 3 দিন আমাদের কিন্তু ছুটি হয়ে গেল। 3 দিন হচ্ছে আমাদের ছুটির দিন। ঠিক আছে, এবার প্রতিদিনই কিন্তু আমরা কোনো কাজ নেই, আমাদের কোনো আওয়ার দেখাচ্ছে না এখানে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে একাধিক মানে কন্টিনিউয়াস একটা ছুটি দেওয়া যায়, আবার বিভিন্ন বছরের বিভিন্ন ছুটিগুলো দেওয়া যায়। এটা ভালো হচ্ছে যে আপনার যে সরকারি যে ক্যালেন্ডার আছে, যেটা সবাই ফলো করি আমরা, বা নিশ্চয়ই ওয়ালটনও বছরের শুরুতে একটা ক্যালেন্ডার শেয়ার করে দেয় যে আমাদের ছুটি এই থাকবে, তো ওইটার একটা ইনপুট দিয়ে দেওয়া এখানে। হ্যাঁ, একবার ইনপুট দিলে আর বারবার ইনপুট দিতে হবে না। এখন ধরেন একটা বিষয় আমাদের জানা দরকার, যেমন ঈদুল আজহা বা কিছু জিনিস আছে চাঁদের সাথে রিলেশন। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা, তারপরে হিন্দুদের কিছু অনুষ্ঠান আছে, তো সেটা কিন্তু ডিফারেন্ট করে একটা টাপ, সেটা প্রতি বছরই আপনাকে একটু চেঞ্জ করতে হবে। কিন্তু চিলড্রেন্স ডে ধরেন আপনার প্রজেক্টটা যদি আপনারা এখন যে প্রজেক্টটা করবেন এটা কয় বছরের? 2 ইয়ার্স। 2 years, right? এখন চিলড্রেন্স ডে ধরেন আমরা এই বছর বললাম 15/8/2021, কিন্তু ছুটির দিনটা তো পরের বছরও হবে।
তাহলে আপনি পরের বছরকে এইভাবে ইনপুট দিবেন, এটা তো আসলে খুবই একটা অপটিমাম সলিউশন হবে না। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু রিকারিং ছুটি ডিফাইন করার একটা অপশন আছে। তো আপনার প্রজেক্ট যদি যেমন গভর্নমেন্ট প্রজেক্টগুলো 5 বছর 10 বছর 15 বছরও হয়, তাহলে প্রতিবার তো এখানে এসে ইনপুট দেওয়াটা আসলে ব্যাড, মানে ভালো সলিউশন না। সো এরকম যদি হয় রিকারিং ছুটি, যেটা আমরা জানি একই ডেটে হবে, তাহলে আমরা কি করব, চিলড্রেন্স ডেটা আছে, এটাকে আমরা ডিটেইলে চলে যাব, ডিটেইলস। দেখেন নতুন একটা উইন্ডো আসলো, যেখানে উই ক্যান ডিফাইন আওয়ার রিকারেন্স প্যাটার্ন। এই যে নিচের অংশে আসেন রিকারেন্স প্যাটার্ন, এবং এটা কি হবে, ইয়ারলি হবে, তাই না? সো আমরা ইয়ারলিটা সিলেক্ট করব, ইয়ারলি 15 আগস্ট। ঠিক আছে, তার মানে এই প্রজেক্টের এন্ডের যতদিন হবে, আপনার যত এক্সপ্যান্ড হবে, ধরেন 3 বছর 4 বছর 5 বছর হলো, অটোমেটিকলি মাইক্রোসফট প্রজেক্ট প্রতি বছরই ছুটি হিসেবে নিয়ে নেবে ওটা, আপনাকে বারবার প্রতি বছর কি ইনপুট দিতে হবে না। তো আমরা ইয়ারলি 15 আগস্ট দিয়ে ওকে দিয়ে দেব। ঠিক আছে, এটা আপনার কাজ। এরপরে মাইক্রোসফট যে মেইনটেইন করবে, আপনার এন্ড ডেটের উপর ডিপেন্ড করে সে ওটাকে এক্সপ্যান্ড করবে, আপনার কাজ নেই। সো ওকে, সেইভাবে যদি কোনো ছুটি এরকম থাকে যেটা রিপিটেশন দরকার, সেটা আপনি এইভাবে করতে পারেন। সো হয়ে গেল আমাদের ক্যালেন্ডার, ক্যালেন্ডার ইজ ডান। সো আমরা ওকে দিয়ে দেব, ফাইনালি ওকে। সো এখন সবাই খেয়াল করছেন, যখনই আমরা ওকে দিয়ে দিলাম, এই যে এখানে গান চার্ট চেঞ্জ হচ্ছে না, এই যে আমরা ফ্রাইডে ছুটি, বাকি 6 দিন কিন্তু আমাদের কাজের দিন। অলরাইট, সো আমাদের কিন্তু অটোমেটিকলি সব আপডেট হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিফাইন করা আমাদের প্রজেক্টের জন্য। সো এটাকে বলা হচ্ছে প্রজেক্ট ক্যালেন্ডার। আচ্ছা, এখন আমরা এখানে ইনপুট দিচ্ছিলাম, আমরা ল্যান্ডস্কেপিং, পেইন্টিং, ফ্লোরিং, ইন্টেরিয়র ডেকোরেশন পর্যন্ত ইনপুট দিয়েছি। এবার তাহলে আমরা আসি ল্যান্ডস্কেপের নিচে ওদের 3টা কাজ ছিল। চলেন দেখি কি কি কাজ ছিল। এই যে লেভেল দ্য ল্যান্ড, লে ফ্লোরিং টাইলস, অ্যাড গ্রাস। তাহলে আমরা এটা যদি এর নিচে লিখতে চাই, তাহলে কি হবে, নিচেরটাকে সিলেক্ট করতে হবে। পরে আমি টাস্কে যাব এবং 3টা নেব, আমরা 3টা টাস্ক, 1 2 3। তাহলে প্রথমটা হচ্ছে লেভেল দ্য ল্যান্ড। ঠিক আছে, তারপরটা কি ছিল, লে ফ্লোরিং টাইলস, লে ফ্লোরিং টাইলস। তারপরটা কি ছিল, অ্যাড গ্রাস। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা এখানে দিলাম। আর পেইন্টিং এর নিচে কিন্তু আরো 3টা আছে, ফিনিশ এক্সটেরিয়র ওয়াল, পেইন্ট দ্য ওয়াল। সো আমি আগে ইয়াটা লিখছি, এখানে তাহলে 2টা টাস্ক যাবে, তাহলে 2টা ইনপুট দিই। ভুল হলো, আমি নিচের টাস্ক সিলেক্ট করে আমরা 2টা দিই। তাহলে একটা হচ্ছে পেইন্ট দ্য ওয়াল, আর তারপরটা হচ্ছে ফিনিশ আদার, লিখে আমি আদার স্টুডিও বক্স। ঠিক আছে, এখানে দেখেন একটা বেশি এন্ট্রি হয়ে গেছে, তাই না? তাহলে কি করবো, আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট টাস্ক, এবং যে 3টা যে এর আন্ডারে হবে, তাহলে কি করবো, আমরা এই 3টাকে সিলেক্ট করে চাইল্ড বানিয়ে দেব। আবার পেইন্টিং এর নিচে কিন্তু 2টা কাজ, এই 2টাকে সিলেক্ট করে আমরা ইন্ডেন্ট করবো, তাহলে কিন্তু আমাদের চাইল্ড হয়ে গেল। ঠিক আছে, এবার আসছে ফ্লোরিং। ফ্লোরিং এর কয়টা, 3টা। সো 3টা আমরা নিয়ে নেই, 1 2 3, সরি প্লাস কন্ট্রোল জেড দিয়ে 3টা এখানে আসবে। আর ইন্টেরিয়রের নিচে আবার 3টা ছিল, 1 2 3। সো দিয়ে দিই 1 2 3। আর ফ্লোরিং এর নিচে কি কি ছিল, টেক আউট ওল্ড টাইলস, লে নিউ টাইলস, পলিশ দ্য টাইলস। গালি, টেক আউট ওল্ড টাইলস, লে নিউ টাইলস, তারপর হচ্ছে পলিশ দ্য টাইলস। আর ইন্টেরিয়রের নিচে কি ছিল,
সবাই কি লিখতে পারছেন না কি অবস্থা? পেইন্ট দ্য ওয়াল, একটা ছিল ডেকোরেট, ইন্টেরিয়র। সো আগের মধ্যে আমরা তিনটাকে নিয়ে আমরা রাইট ইন্ডেন্ট করলাম, আর এই তিনটাকে নিয়ে আবার রাইট ইন্ডেন্ট করলাম। আচ্ছা সবাই দেখেন একটু সবার হয়েছে কিনা? হয়েছে স্যার। অলরাইট, সো এখানে আমরা তাহলে প্যারেন্ট চাইল্ড পেয়ে গেলাম না? এই যে আমরা ছোট তিন চিহ্ন দেখতেছি, হ্যাঁ এটা আসলে আমরা বলি কলাপস এবং কি এক্সপ্যান্ড, কলাপস আর কিছু হবে বলে। যেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ল্যান্ডস্কেপের ভিতরে সব চলে যাচ্ছে, তাই না? পেন্টিং এর টাচ গুলো তার নিচে চলে যাচ্ছে, ইন্টেরিয়রের নিচে, ঠিক আছে? এবং আমি প্রজেক্টের নামটা দেই নাই, প্রজেক্টের নামটা যদি দিতে চাই তাহলে কোথা থেকে দেব? সবাই একটু খেয়াল করেন, ফরম্যাট, তারপর ক্লিক করবো আমরা প্রজেক্ট সামারি টাস্কে, এই যে একদম ডান দিকে প্রজেক্ট সামারি টাস্ক ক্লিক করলাম, তাহলে দেখেন অটোমেটিকলি আমার ফাইলের নাম থেকে প্রজেক্টের নামটা নিয়ে আসছে। আমরা যে অ্যানুয়াল পিকনিক নাম দিয়েছিলাম, আসলে অ্যানুয়াল পিকনিক আমরা ইনপুট দিইনি, আমরা দিয়েছি আসলে রিনোভেশন প্রজেক্ট। সো আমরা এটা কিভাবে চেঞ্জ করবো? জাস্ট এখানে রাইট বাটন ডাবল ক্লিক করেন, হ্যাঁ যে কোনো রোতে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফর্মস থাকে, তাই না? যে কোনো রোতে ক্লিক করলে ফর্মস ওপেন হয়। অ্যানুয়াল পিকনিক না, আমরা আসলে রিনোভেশন করেছি, রিনোভেশন প্রজেক্ট, এটা লিখলাম রিনোভেশন প্রজেক্ট, এটা লিখে আমরা ওকে দিলাম। সবাই কি হয়েছে সবার এটা প্রজেক্টের নামটা? স্যার এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার যে আমরা প্রতিবার প্যারেটের নিচে যে আপনার অ্যাড টাস্ক করে নিচ্ছি, এটা না করে আমরা যদি মানে লিখি, ডিরেক্ট লিখতে থাকি, লিস্ট করতে থাকি, দেন তো ইন্ডেন্ট করা যায়। মানে এই অ্যাড টাস্ক প্রত্যেকবার করার কোনো এক্সট্রা বেনিফিট আছে কিনা, নাকি আমরা কোনো বেনিফিট নেই, এটা যেভাবে ইচ্ছে করতে পারেন। সবগুলোকে একবারে লিস্ট করে, হ্যাঁ একদম লিস্ট করে আপনি ইচ্ছা মতো, মানে ধরেন সব লিস্ট করে ফেললেন, তারপরে ইন্ডেন্ট করে দিলেন। আবার আপনার কোনো একটা ভুল হয়েছে, আপনি জাস্ট এখানে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। জি স্যার। ফলে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে ইচ্ছে করেন। একটা কথা বলে নেই, মাইক্রোসফট প্রজেক্টে একই কাজ নানান ভাবে করা যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি হয়তো কোনো জায়গায় সবই দেখাবো যে কিভাবে করা যায়, আর না হয়তো একটা ওয়েতে যাবো। আপনি যেভাবে ইচ্ছা জাস্ট সব ইনপুট দিয়ে দিলেন, হ্যাঁ তারপরে আসলে আপনি ইয়ে করবেন। আরো এখানে আসলে সহজ হতো কি, আমরা যদি এখানটা এই যে দেখেন, আমরা সরি এটা না, আমরা পিডিএফ ফাইলটা দেখতেছি। আপনার যদি ওয়ার্ড থাকে, আপনি এখানে সিলেক্ট করে এটা কিন্তু জাস্ট কপি পেস্ট করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, জাস্ট এইভাবে কপি পেস্ট করে কিন্তু নিয়ে যাওয়া যাবে। পুরোটা বাদ না, এইভাবে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, কন্ট্রোল সি দিয়ে নিয়ে যেতে পারবেন। দেখি আমরা যদি নিয়ে যাই কি হয়, এইটাতে দেবো না, অন্য একটা ফাইল নিই। জাস্ট আমরা কপি করে নিলাম। এবার আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু ইচ্ছা করলে আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল নিলাম, দেখি কি অবস্থা এটা। আমরা কিন্তু যদি এক্সেলে, হ্যাঁ এক্সেল ফাইলে যদি আমি কি কানেক্টেড আছে? জুম বারবার ইয়ে করতেছে আমাকে। স্যার এখনো আছে। হ্যাঁ এই যে দেখেন, আমি কপি করে নিয়ে আসলাম, সব কিন্তু চলে আসছে। এখন আপনার ইচ্ছা করে আপনি ইয়ে করতে পারবেন, ইন্টারপ্রিটেট করতে পারবেন। আর এটা যদি একটু ওয়ার্ডে লেখা থাকতো, চলেন এই জিনিসটা আমরা দেখে নেই যে ওয়ার্ডে যদি কোথাও লেখা থাকে,
অন্য জায়গায় আছে সুইচ করে দেখবেন একটা ব্ল্যাঙ্ক ফাইল নেই, ধরেন ওয়ার্ডে লেখা আছে, এখানে আসলে সব ইয়াটা আসে না, এটা এইভাবে যায়, আমি এইভাবে যাই, ধরেন একটা প্রজেক্ট লেখা আছে, প্রজেক্ট, তার মধ্যে আমরা ট্যাব দিয়ে লিখছি ওয়ার্ড প্যাকেজ 1, তার নিচে আবার ট্যাব দিয়ে লিখছি টাস্ক, হ্যাঁ টাস্ক 1, তার নিচে আবার ট্যাব দিয়ে লিখেছি, সবাই দেখতে পাচ্ছি তো না? হ্যাঁ টাস্ক 2, তারপর আমি আবার এখানে লিখলাম ওয়ার্ড প্যাকেজ, সো ওয়ার্ড প্যাকেজ 2, জাস্ট এটা দেখলে হবে, এটা আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে কিভাবে ওয়ার্ড থেকে আসলে আমরা ইজিলি সব নিয়ে আসতে পারি এবং মাইক্রোসফট প্রজেক্টটা কিভাবে মেইনটেইন করে। দেখেন এই যে এইভাবে লিখলাম আমি, তাহলে 4টা প্রজেক্ট নামটা নিলাম না, আমি জাস্ট ওয়ার্ড প্যাকেজটা নিলাম, নিয়ে যদি আমরা এখানে আসি, আমি সব ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি যদি এখানে অ্যাড করে দেই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু প্যারেন্ট চাইল্ডও সে পেয়ে গিয়েছে, মানে সে কিন্তু অটোমেটিক্যালি প্যারেন্ট চাইল্ডও পেয়ে যাচ্ছে। আপনি যদি ওয়ার্ড থেকে কপি করে নিয়ে আসেন, সে আউটলাইনটা থেকে সে মেইনটেইন করে। সো এটা কিন্তু একটা জিনিস যে আমরা ওয়ার্ড থেকে বা এক্সেল থেকে ইম্পোর্ট করতে পারি, এক্সেল থেকে আমরা আরো সুন্দরভাবে ইম্পোর্ট করতে পারি, সেটা আমি পরে একটা ক্লাসে দেখাবো। আমি এটা বন্ধ করে রাখি, আমরা এখানে ছিলাম তাহলে দেখেন আমি যে কনসেপ্টটা বলতেছিলাম আজকে ক্লাসের শুরুতে, যে আমরা একটা প্রজেক্টকে যখন দেখি তখন কিন্তু বিগার পিকচারটা দেখি যে এটা একটা প্রজেক্ট, তারপর কি করি আমরা কিন্তু এরকম প্রথমে প্রজেক্টে এরকম ছিল তাই না, যেমন আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলছিলাম, তারপর ওটা কি করি ওটা কিন্তু আমরা ব্রেকডাউন করি তাই না, ব্রেকডাউন করে 2টা ভাগে ভাগ করছি, তারপর আবার একটাকে ব্রেকডাউন করে আবার ল্যান্ডস্কেপ পেইন্টিং করেছি এবং তার নিচে আবার টাস্কগুলো ক্যারি করছি। এই যে টাস্কগুলো কিন্তু রেগুলার ফন্টে আছে, আর যেগুলো WPS কম্পোনেন্ট কিংবা ওয়ার্ক প্যাকেজ সেগুলো হচ্ছে বোল্ড আকারে আছে। হ্যাঁ, তো দেখেন ওই যে আমরা যে উপর থেকে বটম অফ ব্রেকডাউন করতেছিলাম সেই জিনিসটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি আর কি, যে লজিক্যালি এটা কিভাবে ঘটে আসলে। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে এখানে আসলে মাইক্রোসফট প্রজেক্ট অটোমেটিকলি WPS কোড জেনারেট করে, ঠিক আছে? সো সেটা যদি দেখতে চাই আমরা কিভাবে দেখবো, আমরা এখানে এই যে টাস্ক নেম, এখানে যদি আমরা ইনসার্ট রাইট বাটন ক্লিক করি এই কলামের উপর এবং ইনসার্ট কলাম দেই, এটা কোন দিকে যাবে একটু দেখে নেই, হ্যাঁ ইনসার্ট কলাম দেই, ব্ল্যাক হয়ে গেল, সবাই দেখতে পাচ্ছেন? ইনসার্ট কলাম দিলাম, হ্যাঁ আমার কি ব্ল্যাক দেখা যাচ্ছে এখানে না নাকি? স্যার এটা মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ব্ল্যাক জিনিস ইউজ করলে সমস্যা নেই। আচ্ছা আবার দিচ্ছি ইনসার্ট কলাম। আচ্ছা ইনসার্ট কলাম আসলে আপনারা WPS লিখবেন, WPS লিখলে দেখবেন যে WPS নামে একটা অপশন আসবে, সবাই পেয়েছেন? সবার কি WPS টা আসছে? হ্যাঁ, তাহলে দেখেন যে অটোমেটিকলি কিন্তু কোড জেনারেট হয়েছে, কে কোন লেভেলে আছে সেই অনুযায়ী কিন্তু কোডটা জেনারেট হয়েছে। সেটা হচ্ছে আমাদের WPS কোড, যেটা মাইক্রোসফট যে অটোমেটিকলি জেনারেট করে। অলরাইট, সো এখন দেখেন আমাদের টাইমের সমস্ত ইনপুট হয়ে গেল এবং আমরা আসলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন আসলে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটা দেখি। নেক্সট কাজ হচ্ছে সবই দেখি ব্ল্যাক হয়ে আছে, স্টপ করে দিই। What happened?
আচ্ছা এখানে তাহলে দেখেন আমরা সবগুলো ইনপুট দিয়ে দিয়েছি। এখন নেক্সট কাজ হচ্ছে প্রতিটা ডিউরেশন দেওয়া। হ্যাঁ, প্রতিটা ডিউরেশন দেওয়া। নেক্সট কাজ হচ্ছে আমাদের সব টাস্কের ডিউরেশন দেওয়া। এই ডিউরেশনটা আমরা কিভাবে দেব? মানে এখন আমাদেরকে এস্টিমেট করতে হবে, এটাকে আমরা বলি এস্টিমেশন। প্রতিটা কাজের ডিউরেশন এস্টিমেট বলি আমরা। এই ডিউরেশন এস্টিমেট করার জন্য কয়েকটা টেকনিক আছে, ঠিক আছে? সো কয়েকটা টেকনিক আছে, যেহেতু আমি একটু মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের আলোচনা করব, কয়েকটা টেকনিকের মধ্যে একটা টেকনিক হচ্ছে আমরা যেটা ইন্ডাস্ট্রিতে ইউজ করি আর কি, এবং এটা আসলে সব মানে জেনেরিক আমি কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। যে একটা হচ্ছে যে আমরা এই কয়েকটা মেথড ইউজ করি। একটা ইউজ করি হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে অ্যানালগাস এস্টিমেশন। একটা বলি আমরা হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেশন, আপনারা হয়তো ইউজ করতে পারেন। তারপর হচ্ছে বটম আপ এস্টিমেশন। তারপর আরেকটা টেকনিক আমরা বলি পার্ট বলি, ঠিক আছে? পার্টের বা একটা নাম আছে এটার, যেটা হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেটস। সো জেনারেলি এই চারটা এস্টিমেশন প্রায় সব প্রজেক্টে আমরা জেনেরিক ভাবে ইউজ করতে পারি। যে একটা কাজ করতে কত সময় লাগবে এটা আমরা কিভাবে বের করবো, সেই টেকনিকটার কথা বলছি। সো প্রথমটা যদি আমরা একটু ডেফিনেশন জানার চেষ্টা করি, অ্যানালগাস এস্টিমেশন মানেটা কি? মানে হচ্ছে আমরা কোনো কিছুর সাথে অ্যানালজি করে আমাদের এই প্রজেক্টের এই পার্টিকুলার টাস্কটার ডিউরেশন এস্টিমেট করার চেষ্টা করছি। হ্যাঁ, তার মানে কি আগের কোনো হিস্ট্রিক্যাল ডেটা থেকে, কিংবা আমি এই ধরনের কাজ করেছি আগে, বা আমাদের জানা আছে যে এই প্রজেক্টে এই কাজটা করতে এরকম সময় লাগে। সো এটার উপর বেস করে আমরা এস্টিমেশন করি, সেটাকে বলা হয় অ্যানালগাস এস্টিমেশন। ঠিক আছে, কোনো আগের কাজের সাথে অ্যানালজি যদি করি আমরা, সেটাকে বলা হয় অ্যানালগাস এস্টিমেশন। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে টপ ডাউন এস্টিমেশন। কেন টপ ডাউন এস্টিমেশন? আমরা কিন্তু ডিটেইলে না গিয়ে উপর থেকে দেখার চেষ্টা করতেছি যে এটা করতে কত সময় লাগবে। সো আচ্ছা, এরপরে আসেন প্যারামেট্রিক এস্টিমেশন। প্যারামেট্রিক এস্টিমেশন আরেকটা আমরা সহজে বলতে পারি এরিথমেটিক। এরিথমেটিক টাইপ। যেমন সে আমরা কোন একটা বাসায় টাইলস লাগাবো, তাহলে একটা টাইলস লাগাতে আমাদের যদি 20 মিনিট সময় লাগে বা 30 মিনিট সময় লাগে, তাহলে আমার ফ্লোরটা যদি হয় 500 স্কয়ার ফিট, তাহলে 500 স্কয়ার ফিটে হ্যাঁ টাইলস লাগাতে কত সময় লাগবে? ঠিক আছে, তা আমরা কিন্তু ইজিলি বিল করতে পারি যে যদি 32 স্কয়ার ফিট দিতে আমাদের এত সময় লাগে একটা টাইলস, তাহলে আমাদের পুরো 500 স্কয়ার ফিটে কত সময় লাগবে ইজিলি কিন্তু আমরা ম্যাথমেটিক্স ইউজ করতে পারি, বের করতে পারি। এটাকে বলে প্যারামেট্রিক এস্টিমেশন। কোন একটা প্যারামিটার বা ভেরিয়েবল ইউজ করে আমরা গুণ করে যোগ করে বের করলাম, এটা হচ্ছে এরিথমেটিক এস্টিমেশন। আর আরেকটা টেকনিক হচ্ছে বটম আপ এস্টিমেশন। বটম আপ মানে হচ্ছে, বটম আপ মানে আমরা সবাই বুঝি যে আমি কোন একটা টাস্কের এস্টিমেশন করতে গিয়েছি এই টাস্কে, কিন্তু টাস্কটা এত বড় যে এস্টিমেট করতে সুবিধা করতে পারছি না, তখন আমরা কি করি, কাজটাকে আরেকটু ব্রেকডাউন করি, A1 A2 A3, ঠিক আছে, করে এই প্রতিটা টাস্কের আমি এস্টিমেশন বের করি, কত সময় লাগবে কত সময় লাগবে কত সময় লাগবে। তারপর আমরা যোগ করে, বা যদি প্যারালেলি হয় তাহলে সময়টা কম লাগবে, সেভাবে করে আমরা কিন্তু এই টাস্কটা বটম আপ অ্যাপ্রোচে আমরা এস্টিমেট বের করতে পারি। সেটাকে বলা হয় বটম আপ এস্টিমেশন। তার মানে কি, বটম আপ এস্টিমেশনের সময় কম লাগবে নাকি অ্যানালগাসের সময় কম লাগবে? অ্যানালগাসে কম লাগার কথা। অ্যানালগাস কম সময় লাগবে, তাই না? আমরা দেখে বুঝতেছি যে এত সময় লাগবে আগের এক্সপেরিয়েন্স থেকে, কিন্তু কারেক্ট করতে বেশি হবে, কারেক্টনেস করতে বেশি বটম আপ। বটম আপে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন পরের যেটা ইউজ করা হয় পার্ট। ইন্টারেস্টিংলি মাইক্রোসফট প্রজেক্টে 2010 পর্যন্ত, 2010 এর ভার্সন পর্যন্ত পার্টটা বিল্ট ইন ছিল, কিন্তু আসলে 2010 এর পর থেকে ওটাকে সরাই ফেলছে মাইক্রোসফট। তখন আসলে ইজিলি আমরা পার্টটা প্রতিটা টাস্কের সাথে ইউজ করতে পারতাম, অনেকে এটা ইউজ করতো। সো এটার আমরা অনেকেই ফর্মুলাটা হয়তো জানি যে পার্টে যখন কোনো এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন EAD, আর যে কোনো একটা কাজে ডেরিভেশন যখন আমরা বের করি, তখন আমরা তিনটা ভেরিয়েবল বের করি। এই প্রতিটা বাকি যে আমরা আলোচনা করলাম বাকি তিনটা,
সব জায়গায় কিন্তু উই আর গেটিং অনলি ওয়ান এস্টিমেশন, তাই না? একটা এস্টিমেশন পাচ্ছি বটম আপ, এরিথমেটিক, প্যারামেট্রিক এবং অ্যানালগাস। কিন্তু আমরা পার্ট যখন করতেছি তখন আসলে উই আর টেকিং 3 ভেরিয়েবলস অফ সেম অ্যাক্টিভিটি। What are those variables? One is optimistic, O. Second one is most likely. Third one is pessimistic. Divided by 6 আর এটা আমরা 4 দিয়ে গুণ করব। তার মানে কি? অপটিমিস্টিক মানে কি? আমরা যখন কোনো একটা কাজের ডিউরেশন করতেছি, এটা কিন্তু মনে রাখতে হবে একা একা না, কিন্তু যারা কাজগুলো করবে তাদেরকে বলেন তোমরা এস্টিমেট করো। তো তারাই কিন্তু এরকম বলবে যে আমরা আমাদের অপটিমিস্টিক মানে হচ্ছে বেস্ট কেস সিনারিও। কোন একটা কাজ বেস্ট কেস সিনারিওতে পুরো টিম বললো, সবাই কনসেন্সাসে পৌঁছতো যে 10 দিন সময় লাগে, ঠিক আছে? আবার আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ওয়ার্স্ট কেস সিনারিওতে কি অবস্থা হবে, পেসিমিস্টিক, তখন বললো যে আমাদের 25 দিন সময় লাগবে। একদম ওয়ার্স্ট কেস যদি সিনারিও হয়, সবকিছু আমাদের বিপক্ষে, প্রোডাক্টিভিটি নাই, টিমে কেউ অসুস্থ হয়ে গেছে বা ডেলিভারি আসতে পারতেছে না, হ্যাঁ, কোভিড, লকডাউন, এইসব, সো 25 ডেজ লাগতে পারে। সো এটা হচ্ছে, তাহলে আমরা যদি এখানে ইকুয়েশনে বসাই তাহলে কি পাচ্ছি? 10 প্লাস পেয়ে গেলাম 25। আর মোস্ট লাইকলি কি? মোস্ট লাইকলি মনে হচ্ছে যেটা আমরা সচরাচর হয়, মানে একদম কোনো, আসলে তো আমরা বেস্ট কেস সিনারিও জেনারেলি হবে না, আর একদম ওয়ার্স্ট কেস সিনারিও হবে না, মাঝামাঝি একটা জায়গায় থাকতে হবে। বা এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে আসলে এই ধরনের কাজে মোটামুটি সময় লাগতে পারে সে 15 দিন, ঠিক আছে? 15 দিন লাগতে পারে। তাহলে 15টা হচ্ছে মোস্ট লাইকলি, এবং এটাকে গুণ করবো 4 দিয়ে, ডিভাইডেড বাই 6। তাহলে আমরা কত পেলাম এস্টিমেশনটা? 10, 4, 15, 60, তার মানে 70, 90, 95 ডিভাইডেড বাই 6। তাহলে কত হয় এটা? 6, 16, 96, তাই না? তার মানে মোটামুটি 16 এর মতো পাচ্ছি আমরা, ঠিক আছে? তার মানে এই কাজটা করতে সবাই মিলে ডিসাইড করলাম যে এই কাজটা করতে 16 দিন সময় লাগবে। আচ্ছা, তাইলে এই যে বাকিগুলোর সাথে এই যে রিলেশনটা কি, মানে এটা করলে আসলে কি লাভ? কি বলতে পারবেন যে এটা করলাম যে আমরা, এটা করে আসলে কি লাভ করলাম আমরা, বা কেন বের করলাম 3টা ভ্যালু নিয়ে এসে? কারো এনি আইডিয়া? স্যার কনসিডারেশন এইভাবে নেওয়া হলো যে একটা জিনিস কাজ যখন করা হবে তখন মানে লোয়েস্ট এবং হাইয়েস্ট দুটাই না ধরে এই ক্যালকুলেশনটা, ফর্মুলাটা এইভাবে করা যেন একটা খুব রিয়েলিস্টিক একটা ভ্যালু যেন আসে, কনসিডারেশনটা যেন আরো বেশি রিয়েলিস্টিক হয় এই জন্য। রিয়েলিস্টিক হয়। আচ্ছা, আর আসলে মেইন হচ্ছে যে আমরা রিস্ক হ্যান্ডেল করতেছি এখানে, রিস্ক এবং আনসার্টেনিটি। এই আগের গুলোতে ওগুলোকে আইডেন্টিফাই করিনি, এখানে কিন্তু আমরা রিস্ক এবং আনসার্টেনিটিকে কনসিডার করার চেষ্টা করতেছি। পেসিমিস্টিক এবং মোস্ট লাইকলি, পজিটিভ রিস্ক এবং নেগেটিভ দুইটাই কনসিডার করে আমরা কিন্তু হিসাব করতেছি। আর মোস্ট লাইকলিতে আমরা 4 দিয়ে গুণ করছি কেন? কারণ আসলে মোস্ট লাইকলিতে আমরা চিন্তা করতেছি ফুল টিম যে মোস্ট লাইকলি হওয়ার ঘটনা সবচেয়ে বেশি, ওটাকে এমফাসিস দেওয়ার জন্য আমরা 4 দিয়ে গুণ করছি। এবং মোস্ট লাইকলি আমরা জেনারেলি কোথা থেকে পাই? আমরা হয়তো কোনো অ্যানালজি পড়ে বা আমাদের এক্সপেরিয়েন্স থেকে পাই, তো সেই জন্য এটাকে আমরা 4 দিয়ে গুণ করে মোর এমফাসিস পুট করি আর কি। সো তার মানে মেইন হচ্ছে আমরা যখন পার্ট ইউজ করি তখন আসলে আমরা রিস্ক এবং আনসার্টেনিটি হ্যান্ডেল করছি। এই জন্য পার্টের ইয়া জানি আমরা, এলাবোরেশনটা কি পার্টের? আরো জানা আছে? প্রোগ্রাম এভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, তাই না? প্রোগ্রাম এভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। হ্যাঁ, তার মানে কিন্তু আমরা এভালুয়েট এবং রিভিউ করার চেষ্টা করছি। সো পার্টটা কিন্তু যে রিসার্চ ওরিয়েন্টেড প্রজেক্ট ইউজ হয়, এবং এটা শুধু এই একটাই ইয়া দিয়ে ইউজ করা হয় না। ধরেন থাউজেন্ডস অফ সিচুয়েশন দিয়ে বারবার চেঞ্জ করে দেখা হয় যে অপটিমিস্টিক কি হতে পারে এই সিনারিওতে, নেক্সট সিনারিওতে কি হতে পারে, এইভাবে কিন্তু থাউজেন্ডস অফ ইনপুট দিয়ে এবং যে প্রবাবিলিটি ইউজ করা হয় স্ট্যাটিস্টিক্সে দিয়ে কিন্তু অপটিমাম ভ্যালুটা বের করা হয় যে কোনটা আসলে একদম সবচেয়ে বেশি আমরা কনফিডেন্স, যে স্ট্যাটিস্টিক কনফিডেন্স ইউজ করা হয়, কনফিডেন্স যে আমরা কিভাবে কতটুকু কনফিডেন্স রিচ করতে পারি। অনেক প্রজেক্টে কিন্তু আমার দরকার 95% কনফিডেন্স দরকার, কনফিডেন্স লেভেল। কেন? ধরেন ওটা হয়তো হেলথের কোনো একটা কাজ করতেছে মানুষ নিয়ে, কিংবা আপনি একটা রকেট লঞ্চ করবেন, তো সেখানে আসলে যদি
হ্যাঁ, আপনি যদি একদম স্পেসিফিক না হতে পারেন তাই তো আসলে বিরাট টাকা পয়সা ক্ষতি হয়ে যাবে বা মানুষের ডেথ নিবে, লাইফ নিয়ে প্রবলেম হবে। সো ওই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই পার্টটা ইউজ করি এবং তার সাথে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, সিমুলেশন ইউজ করি এবং আমরা কনফিডেন্স লেভেল আইডেন্টিফাই করে তারপরে আমরা আসলে প্রসিড করি। সো আমরা এটা ইউজ করতে পারি খুব সিম্পলি, আমাদের কাজে আমরা এটা ইউজ করতে পারি। সেই হচ্ছে আমাদের টেকনিক যেটাতে আমরা এস্টিমেট করি। ঠিক আছে, তাহলে আমরা এটা স্টপ করে আমাদের ফাইলে চলে যাই। তাহলে এখন ধরেন আপনারা যে কোনো টেকনিকে ইউজ করে আমরা বের করে ফেলছি যে লেভেলটা ল্যান্ড করতে কত সময় লাগবে। আমি জাস্ট ইমাজিনারি ভ্যালু বসাবো আমরা, হ্যাঁ, তো কিন্তু করতে হবে ওই যেভাবে যে কোনো টেকনিক খাটায় বা আপনার ইন্ডাস্ট্রির উপর বেস হবে, এটা আমি বললেও হবে না। আমি 4টা কমন টেকনিক বললাম, কিন্তু ধরেন সফটওয়্যার ফার্মে অন্যভাবে ইউজ করা হয়। আমরা অনেক সময় লাইন অফ কোড হিসাব করি, কত কোড লাগবে এটা, তাই সেই কত হতে পারে। আবার অ্যাজাইল টিম যারা অ্যাজাইল প্র্যাকটিস করে তারা আবার ইউজ করে রিলেটিভ এস্টিমেশন, সেটা আবার একটু ডিফারেন্ট টাইপের এস্টিমেশন। আবার আপনাদের ইঞ্জিনিয়ারিং এ অনেক টাইপের ডিফারেন্ট টাইপের এস্টিমেশন থাকতে পারে। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে প্রতিটা কাজের ডিউরেশন এস্টিমেট করা, যেটা আমাদের শিডিউল প্রডিউস করতে হবে এখান থেকে। তাহলে আমরা ধরেন যে এটা করতে লেভেল দ্য ল্যান্ড, এটা করতে আমাদের 5 ডেজ সময় লাগবে বা 10 ডেজ দিলাম, 10 ডেজ 10 লিখে জাস্ট এন্টার দিলাম। ঠিক আছে, একটা কমন রুল মনে রাখেন, রুল অফ থাম, সেটা হচ্ছে যে আপনার কখনো আমরা প্যারেন্টে কোনো ইনপুট দেবো না, সবসময় চাইল্ডে ইনপুট দেবো। কারণ চাইল্ডে ইনপুট দিলে অটোমেটিক প্যারেন্ট সেখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে, যে আমরা দেখেছিলাম না যে চাইল্ডের হিসাব হয়ে গেলে অটোমেটিক প্যারেন্ট পেয়ে যাচ্ছে। সো সেম আইডিয়াটা আর কি। আচ্ছা, আমরা কিন্তু প্রতিটার সাথে প্রশ্নবোধক ছিল, তাই না? মানে হচ্ছে আমরা যতক্ষণ নিজেরা এস্টিমেট করি নাই ততক্ষণ মাইক্রোসফট প্রজেক্ট একটা ইন্ডিকেটর দিচ্ছে তুমি কিন্তু এই টাস্কটার এখনো নিজে প্ল্যান করো নাই, আমি একটা ডিফল্ট বসাই দিচ্ছি। সো যতক্ষণ এই প্রশ্নবোধক সব দূর না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আসলে মানে মনে রাখতে হবে যে আপনার প্ল্যানিং এ এখন সব কমপ্লিট হয়নি, কিছু টাস্ক এখন আপনি ইনপুট দেননি। আমরা কিন্তু এখানে মাত্র কয়টা টাস্ক নিলাম, 13-14টা টাস্ক নিলাম, কিন্তু আসলে কি হয় প্র্যাকটিক্যালি, হ্যাঁ, মানে কনস্ট্রাকশন প্রজেক্ট যদি হয় প্রায় কয়েক হাজার টাস্ক থাকে এখানে, বড় বড় প্রজেক্টে হাজার হাজার টাস্ক থাকে। সো পুরো প্রজেক্টে কোথাও যদি টাস্ক একটা তো প্রশ্নবোধক থাকে, আপনি এই টপে দেখতে পাবেন যে প্রশ্নবোধকটা, তার মানে প্রজেক্টে কোনো একটা জায়গায় আপনি নিজে প্ল্যান করেন নাই। ঠিক আছে, সো এটা কি হলো, তাহলে আমি 10 দিন দিলাম, এই কারণে কিন্তু এইটা আর প্রশ্নবোধক নাই, কিন্তু লেফট রাইট টাস্ক এখনো প্রশ্নবোধক আছে, তার মানে এটা এখন আমরা প্ল্যান করি নাই। এবং এটা যেহেতু এই তিনটা যেহেতু এইটার চাইল্ড, ফলে এই প্যারেন্টেও কিন্তু প্রশ্নবোধক এখনো যায় নাই। তার মানে বাকি দুটাতে যখন আমরা ইনপুট দিয়ে দেবো দেখবেন যে 10 ডেজে প্যারেন্টে কিন্তু প্রশ্নবোধক চলে যাবে। সো দেখি আমরা কি হয়, লেফট রোলিং টাইপস সে আমাদের 5 ডেজ সময় লাগবে, তাহলে 5 দিয়ে আমি এন্টার দিলাম, 5 ডেজ। ঠিক আছে, তারপরে অ্যাড গ্রাস আমি বললাম যে another 4 ডেজ লাগবে। এই যে আমি যখন 4 ডেজ দিয়ে এন্টার দেবো তখন দেখবেন 10 ডেজের মধ্যে প্রশ্নবোধক চলে যাবে। তার মানে কি হলো, প্যারেন্ট থেকে কিন্তু চাইল্ড থেকে কিন্তু প্যারেন্ট নিয়ে নিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার ডান দিকে কিন্তু সময় বেড়ে যাচ্ছে, আমরা যদি খেয়াল করে থাকি র্যাঙ্কটা বেড়ে যাচ্ছে এবং এর সাথে সাথে সামারিও বেড়ে যাচ্ছে। এখন এটার মানে কি হলো দেখেন তো, মানে হচ্ছে এই তিনটা কাজে আমরা একই সাথে শুরু করবো, তাই না? এই দ্যাটস ওয়াই হাইয়েস্ট যেটা ওটা নিয়েছে। প্র্যাকটিক্যাল প্রজেক্টে সেটা হবে না, আসলে একটার উপর একটা ডিপেন্ড করবে, একটার আগে একটা করা যাবে না, সেটা আমরা পরে আসতেছি, পরের স্টেজে, আগে ডিউরেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসেন পেইন্ট দ্য ওয়াল। তার মানে এই যে পেইন্ট দ্য ওয়াল এর মধ্যে কিন্তু দুইটা টাস্ক লিখছি আমরা, এবং এটা কিসের নিচে, এক্সটেরিয়র রিনোভেশনের নিচে। তার মানে এটা যদি ইনপুট দিয়ে দিই তাহলে এক্সটেরিয়র রিনোভেশনেরও কিন্তু প্রশ্নবোধক চলে যাবে এবং এইটারও প্রশ্নবোধক চলে যাবে। সো পেইন্ট দ্য ওয়াল সে 5 ডেজ সময় লাগবে, 5 ডেজ। তারপরে ওয়াল পেইন্ট করবো আমরা, another 5 ডেজ লাগবে। তাহলে দেখেন অটোমেটিকলি এক্সটেরিয়র রিনোভেশন পর্যন্ত কিন্তু প্রশ্নবোধক চলে গেছে। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে আমরা খালি 5 ডেজ বসাচ্ছি, এটা তো অনেকটা ছোট প্রজেক্ট থেকে এটা বলতেছে আমি, কিন্তু আমার তো মানতেও হতে পারে, তাই না? মানতে হতে পারে, উইকে হতে পারে, ডেতে হতে পারে, বিভিন্ন ফরম্যাটে কিন্তু আমরা ইনপুট দিতে পারি। ঠিক আছে, যেমন কিভাবে ইনপুট দেওয়া যায়, যেমন টেক আউট ওল্ড টাইলস। আমি জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি যে আমি লিখতে চাই এটা 1 উইক, তাহলে 1 W লিখবেন, এখানে মধ্যে ব্ল্যাক হয়ে যাচ্ছে আমার, না?
জি স্যার। 1 উইক হয়ে যাচ্ছে। আমি কি এটা একটু সেভ করে আবার চালায় দেখি আসে কিনা। আমি পিসি মনে হয় স্যার একটু স্লো হয়ে গেছে স্যার। কি স্লো আছে নেট? পিসি মনে হয় স্যার। পিসি না, আমরা রিস্টার্ট দিতে হবে। পিসি আবার মানে যতক্ষণ পিসি কান্নাকাটি না করে ততক্ষণ পাশে আমি রিস্টার্ট দিই না। আজকে মনের অবস্থা এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার অন করি, মনে হবে না কারণ আমি এখন ব্ল্যাক দেখছি। দেখ আজকে আর বেশিক্ষণ তো নাই, আমরা শেষ করি। কালকে কি অফিস আছে আপনাদের? জি স্যার, কালকে লাস্ট অফিস হোপফুলি। নাসির স্যার আছে এখানে, স্যারকে জিজ্ঞেস করো কালকে লাস্ট অফিস কিনা। ওকে, তাহলে দেখেন আমরা এই যে উইক লিখতে পারি কিন্তু 1 উইক। যদি চাই যে আমরা 1 মান্থ লিখবো MO, দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না? 1 MO, তাহলে কিন্তু সে মানতে নেবে, এন্টার দিবে। হ্যাঁ, তারপরে আমি যদি যাই এই তো যদি 1 M লিখি তাহলে মিনিটে কিন্তু নিয়ে নেবে। হ্যাঁ, 1 M তাহলে কিন্তু একদম মিনিট হয়ে যাবে। আর যদি আমার 1 H লিখি তাহলে আওয়ার হয়ে যাবে। আমি আসলে যে কোনোটাতে ইনপুট দিতে পারি, কিন্তু এটা আসলে কোনো ভালো বুদ্ধি না। বুদ্ধি হচ্ছে আসলে মানে সিনক্রোনাইজ রাখা, যে আপনি একটাই একক ইউনিট ইউজ করবেন, সেই ইউনিটটা ফুল প্রজেক্টে মেইনটেইন করবেন। যদি উইকে করতে চান উইকে, বা মান্থে করতে চাইলে মান্থে, প্রজেক্টের উপরে ডিপেন্ড করে, বা ডেতে করলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটা ইউনিট ইউজ করেই আসলে বেটার। আমি যেটা দেখালাম যে আসলে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। সো টেক আউট ওল্ড টাইলস, এটা ধরলাম যে আমাদের সে 10 দিন লাগবে। লে নিউ টাইলস আমাদের 8 দিন লাগবে। পলিশ টাইলস 3 ডেজ লাগবে। ঠিক আছে, তারপরে আমি আসলাম যে এটা 3 দিন লাগবে। পেইন্ট দ্য ওয়াল 3 ডেজ লাগবে। ডেকোরেট ইন্টেরিয়র আমাদের 2 দিন লাগবে। ঠিক আছে, সবাই কি একটা জিনিস খেয়াল করছেন, যখন আমি কোনো ইনপুট দিচ্ছি অটোমেটিকলি কিন্তু কয়েকটা জায়গায় হাইলাইট হয়ে যায়। সবাই একটু খেয়াল করছেন, হালকা একটা ব্লু কালারের হাইলাইট হয়। এটা যখনই কোথাও চেঞ্জ করবেন আপনি, হ্যাঁ, ধরেন আমি যে এখানে 4 দিন ছিল, আমি করলাম 5 দিন, দিয়ে ইনপুট দিলাম, সাথে সাথে দেখবেন যে হাইলাইট হয়ে যাবে। হাইলাইট মানে কোন এটা চেঞ্জ করার কারণে কোন জায়গায় ইমপ্যাক্ট করলো সেটা সে হাইলাইট করে দেখায় আপনাকে। তাহলে আপনি যদি কোথাও ভুলে দিয়ে থাকেন, তাহলে সেটা এই হাইলাইট দেখে আপনি এটাকে আবার ঠিক করতে পারবেন। ঠিক আছে, যে কোনো চেঞ্জ করলে সে হাইলাইট করবে। ওকে, সো আমরা কিন্তু সব ডিউরেশন দিয়ে দিলাম। তাহলে ডিউরেশন দিলে কি হলো, এখন কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টের ডিউরেশন হচ্ছে 10 ডেজ। এই সবার উপরে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে টোটাল, যেহেতু পুরাটাই কিন্তু এটার আন্ডারে। তার মানে এটা পুরো প্রজেক্ট শেষ করতে 10 দিন সময় লাগবে। 13 তারিখে শুরু হবে, 24 তারিখে শেষ হবে। এর মাঝে আমাদের ছুটি আছে, ছুটির দিনগুলো বাদ হয়ে। সো এই হচ্ছে আমাদের ডিউরেশন দেওয়া, কিন্তু আমরা কিন্তু আসলে এটা এক্সাক্ট কিছু হয়নি, কারণ আমরা এখনো রিলেশনশিপ দেইনি। এখন রিলেশনশিপ দেওয়ার আগে আমরা নেক্সট ক্লাসে বোধহয় রিলেশনশিপ দিয়ে কাজ করব। এখন আমরা জানছি যে নিয়ে আমরা আসলে অনেক সময় প্রজেক্টে মাইলস্টোন ইউজ করি। হ্যাঁ, মাইলস্টোন মানে হচ্ছে যে আমরা, মাইলস্টোন মানে কি, যে আমরা দেখেন না যে রাস্তায় যখন আমরা যাই গাড়িতে, মানে আমার নিজের একটু ভালো লাগে যখন গাড়িতে যাই, যদি সামনে বসি তাহলে কিছুক্ষণ পর মাইলস্টোন গুনি আর কি, যে আর কত কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, আমার বাড়ি তো অনেক দূরে, হ্যাঁ, রংপুর বাড়ি, রংপুর এবং আরো দূরে কুড়িগ্রাম। সো রংপুর মানে হচ্ছে 325 কিলোমিটার। দেখি আর কি, দেখতে ভালো লাগে যে এত কিলোমিটার গেল, এখন কোন থানা, এখন কোন ডিস্ট্রিক্ট। সো দেখেন, আমরা যখন ধরেন আমি এখন আছি 275 কিলোমিটারের মাইলস্টোন, আমি যখন মাইলস্টোনটা পার হয়ে যাচ্ছি, গিয়ে যখন আরেকটা মাইলস্টোন পাই, তার মানে কি আসলে অলরেডি আমি পাস করছি 1 কিলোমিটার, তারপর আমি পাচ্ছি হচ্ছে 274 কিলোমিটার মাইলস্টোন। সো এটা এই জন্য বলতে যাচ্ছি, মাইলস্টোন প্রজেক্টে বলা হয় মাইলস্টোন সেটা, যেটা আসলে একটা বড় ইভেন্ট, এবং তার আগে আমরা অনেক ছোট কাজ করে ফেলছি এবং সেই ইভেন্টটা আমরা অ্যাচিভ করছি। হ্যাঁ, এখন সব কাজ করা হয়েছে, আমরা জাস্ট এটা কি করবো, ইভেন্টটা সেলিব্রেট করবো। এই জন্য যখন মাইলস্টোন বলা হয় প্রজেক্টে, মাইলস্টোন নিজে কোনো ডিউরেশন ক্যারি করে না, মাইলস্টোন 0। তার মানে এর আগে আমি যখন 275 থেকে 274 চলে গেছি, ওই 274 পয়েন্টটা কিন্তু 0 পয়েন্ট, তার মানে ওখানে 1 কিলোমিটার অলরেডি পার হয়ে গেছে, শেষ হয়ে গেছে ওখানে। সো
এটা মনে রাখেন, প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় মাইলস্টোনকে বলা হয় জিরো ডিউরেশন। এটা আসলে বড় কোনো একটা ইভেন্ট বা অ্যাচিভমেন্ট। এবং এখানে আমি একটা প্রশ্ন করি যে মাইলস্টোন কারা ফোকাস হয়, ম্যানেজমেন্ট নাকি একদম ফিল্ড লেভেলের লোকজন? যত আপনি টপ ম্যানেজমেন্টে যাবেন তারা কি মাইলস্টোন ফোকাস নাকি ছোট একটা টাস্ক ফোকাস? মাইলস্টোন ফোকাস। মাইলস্টোন ফোকাস। দে উইল অলওয়েজ আস্ক ফর মাইলস্টোন। তোমাদের যে মাইলস্টোনটা দিয়েছিলাম এই কোয়ার্টারে অ্যাচিভ করার কথা, whether you have achieved or not, সো তারা আসলে মাইলস্টোন ফোকাস এবং তারা মাইলস্টোন রিপোর্ট দেখতে চায়। ঠিক আছে, কারণ এত ডিটেল তো দেখা তাদের সময় হবে। বার্ডস আই ভিউ দেখতে চাই। সো আমরা প্রজেক্টে যদি এরকম মাইলস্টোন সেট করতে চাই, এটা করা খুবই ভালো, মানে প্রজেক্টের রিলিয়েবিলিটি বাড়ে। এখানে দেখেন মাইলস্টোন আমরা কিভাবে দেবো, মানে বড় বড় অ্যাচিভমেন্টে পড়ে আমরা দেবো। সো আমি এখানে যদি একটু সেট করি যে আমি চাইলাম যে আমি এখানে এই যে এক্সটেরিয়র রিনোভেশন এর আগে একটা আমি মাইলস্টোন দেবো, তাহলে মাইলস্টোন কিভাবে দেবো? আমি 1 নম্বরটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন যেখান থেকে আমরা টাস্ক ইনসার্ট করেছিলাম ওখানে মাইলস্টোন নামে একটা অপশন আছে। সো আমি মাইলস্টোনটা এখানে ক্লিক করতেছি, এটা সিলেক্ট করছি যেহেতু, তার মানে উপরে চলে যাবে। আমি দিলাম মাইলস্টোন, চলে আসলো নিউ মাইলস্টোন, এবং দেখেন ডিফল্ট 0 ডেজ পাইছি আমরা, 0 ডেজ মানে অ্যাজ পার ডেফিনেশন। এবার ডান দিকে কিন্তু আর টাস্কের মতো চেহারা দেখাচ্ছে না, দেখাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, মাইলস্টোন আসলে আমরা যখন শিডিউলিং ইউজ করি এটাকে ব্ল্যাক ডায়মন্ড হিসেবে আমরা প্রেজেন্ট একটা মাইলস্টোন। সো তাহলে এখন আমি কি করব, নিউ মাইলস্টোনের নামটা লিখবো। কি লিখবো? প্রজেক্ট স্টার্টেড, প্রজেক্ট কিকড অফ, বাংলাদেশের খুবই প্রিয় শব্দ। হ্যাঁ, প্রজেক্ট কিক অফ হয়েছে। সো প্রজেক্ট কিক অফ হয়েছে, এটা হচ্ছে আমাদের মাইলস্টোন। আর তার মানে ওই দিনে শুরু ওই দিনে শেষ, এবং কোনো ডিউরেশন কিন্তু নাই। এরপর ফাইনালি আমি আরেকটা মাইলস্টোন দেই যে প্রজেক্ট এন্ডেড, প্রজেক্ট কমপ্লিটেড। আমি জাস্ট লিখেও কিন্তু দেওয়া যায়। আমি দেখেন শুধু লিখলাম, আমি কিন্তু কোনো মাইলস্টোনে ক্লিক করি নাই। তাহলে কিভাবে মাইলস্টোন বানাবো? শুধু এটাকে 0 ডে বানায় দিব। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ ক্রিয়েটিং মাইলস্টোন। আমি যখন 0 দিই নাই ততক্ষণ কিন্তু এটা টাস্ক দেখাচ্ছিল, যখন 0 দিয়ে ইনপুট এন্টার দেবো তখন কিন্তু এটা মাইলস্টোন হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমি আরো কিছু মাইলস্টোন দেবো, যে আমি এই যে আমার এক্সটেরিয়র শেষ হয়ে গেছে, তাহলে আমি এক্সটেরিয়র যে কমপ্লিট হয়েছে এর পরে একটা মাইলস্টোন দেবো। তাহলে আমি এটাকে সিলেক্ট করে একটা মাইলস্টোন দিচ্ছি যে আমার আসলে এক্সটেরিয়র ডান, এক্সটেরিয়র ডান। ঠিক আছে, আর এখানে আর দিলাম না, যেহেতু এটা পরে আসলে প্রজেক্ট শেষ হয়ে যাবে। কিন্তু আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি কিন্তু অনেকগুলো মাইলস্টোন ইউজ করতে পারেন, এবং এই যে মাইলস্টোন স্পেসিফিক কিন্তু রিপোর্ট তৈরি করা যায় মাইক্রোসফট প্রজেক্টে। কিংবা আপনি ভিউটা যে এখন আমরা দেখতেছি না, পুরো ডান দিকে গ্যান চার্ট, সামারি টাস্ক সবই কিন্তু দেখা যাচ্ছে। মাইলস্টোন, সামারি টাস্ক, গ্রিন গুলো হচ্ছে ব্লু গুলো হচ্ছে আপনাদের টাস্ক, সবগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে কিন্তু শুধু মাইলস্টোন প্রেজেন্ট করতে পারি, সেটা আমি পরে দেখাবো। সো এবং আপনি সেইভাবে ম্যানেজমেন্টকে দেখাতে পারেন। তাহলে আমরা সব মাইলস্টোন পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখেন সবগুলোর প্রবলেম কি, সব কাজে একই দিনে শেষ শুরু হয়েছে, তাই না? 13/7 মাইলস্টোন গুলো 13/7 হয়েছে, কারণ কি আমরা আসলে কোনো লিঙ্ক ক্রিয়েট করি না। নেক্সট ক্লাসে আমরা লিঙ্ক ক্রিয়েট করি, এখন জাস্ট আমরা র্যাপ আপ করি আজকে। সো আজকে আমরা একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, আমি যখন এই যে নামকরণ গুলো করেছি, নামকরণ গুলোর ক্ষেত্রে কিন্তু আমি কিছু রুল অফ থাম ইউজ করছি। 1 নম্বর হচ্ছে, আমি আসলে যখন ওয়ার্ড প্যাকেজের বা সামারি টাস্কের নাম দিয়েছি তখন আমি নাউন কিংবা জিরান ইউজ করার চেষ্টা করছি। ল্যান্ডস্কেপিং জিরান, তাই না? পেইন্টিং জিরান, ঠিক আছে? এক্সটেরিয়র রিনোভেশন নাউন, ইন্টেরিয়র রিনোভেশন নাউন। সো তার মানে কি, মানুষ কিন্তু আমি ফাইলটা রিডেবিলিটি বাড়ানোর চেষ্টা করছি। এগুলো খুবই ছোট জিনিস, কিন্তু এগুলো কিন্তু খুবই চমৎকার জিনিস আর কি, যেহেতু আপনার ফাইলটা দেখে বুঝবে যে এটা আসলে প্রফেশনালি করা হচ্ছে। আর আমি যখন টাস্ক বলতেছি এটাকে আপনার ব্যাখ্যা করার দরকার নেই, আপনার নাম দেখে বুঝতেছি অল দিস আর টাস্ক, আমি ভার্ব দিয়ে শুরু করছি সবগুলো। আপনারা কি খেয়াল করছেন? ঠিক আছে, তার মানে ভার্ব তার সাথে নাউন বা যা কিছু যোগ করেন, কিন্তু আপনি ভার্ব দিয়ে স্টার্ট করেন। তাই এটা আসলে আমি এমফাসিস করতেছি যে দিস ইজ এ টাস্ক। আর মাইলস্টোনের নামের মধ্যে কিন্তু আমি একটা বিশেষ জিনিস ইউজ করছি। কেউ বলতে পারবেন কি ইউজ করছি? মানে নামকরণের সার্থকতা আর কি ইউজ করছি নামকরণ হচ্ছে পাস্ট কমপ্লিটেড আর কি, এটা কভার বা পাস্ট ফর্মের
তার মানে আমি হ্যাঁ মানে স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করছি, নাউন প্লাস স্ট্যাটাস। প্রজেক্ট কিকড অফ, এক্সটেরিয়র ডান, মানে স্ট্যাটাসটা আমি বলতেছি যে স্ট্যাটাসটা কি, ঠিক আছে? অন্যগুলোর সাথে কিন্তু স্ট্যাটাস বলি নাই, কিন্তু আমি মাইলস্টোনের সাথে স্ট্যাটাস বলতেছি যে তার মানে আমার এখন পর্যন্ত আমার এক্সটেরিয়র সব কমপ্লিট হয়ে গেছে। সেটা কিন্তু একটা রুল অফ থাম যে আপনি যখন মাইলস্টোনের নাম দিবেন তখন নাউন প্লাস স্ট্যাটাস, তাহলে আসলে মানুষ সহজেই বুঝতে পারবে দিস ইজ, এইদিকে ডান দিকে দেখতে হবে না, আপনি বাম দিকে থেকে বুঝতে পারবেন যে দিস ইজ ইওর মাইলস্টোন, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলটা তৈরি হয়ে গেল, আমরা সবাই সেভ করে রাখি।